মাসুদ রানা সিরিজের গল্প হারানো আটলান্টিস পর্ব ২। পাথর ধসের শব্দ ধীরে ধীরে একসময় থেমে গেল। ধুলোয় ভরে গেছে বাতাস। খক খক করে কাশতে শুরু করলো ওরা। মুখের ভেতর কাকড়ও ঢুকেছে। প্রথমে কথা বলতে পারলেন ডক্টর কোলোরিস। ঘটলটা কি? নিশ্চয়ই টানেলের ছাদ ভেঙে পড়েছে, বেসুরো গলায় জানালো ওয়ালডেন। ডক্টর সাহানা, চেঁচিয়ে উঠলেন কোলোরিস, অন্ধকারে হাতড়াচ্ছেন। আপনি ব্যথা পেলেন নাকি? না। কাশের দমক একটু কমতে জবাব দিল সাহানা। আমার দম ফুরিয়ে গেছে, তবে ঠিক আছি। তার হাতটা পেয়ে ধরলেন কোলোরিস, তারপর তাকে দাঁড়াতে সাহায্য করলেন। নিন, আমার রুমালটা নাকে চেপে ধরুন। সেটা নিল সাহানা। মনে হচ্ছিল দুনিয়াটা আমার পায়ের নিচ থেকে সরে গেল। হঠাৎ ছাদটা ভেঙে পড়ল কেন? ওয়ালডেনকে জিজ্ঞেস করলেন কোলোরিস, যদিও অন্ধকারে তাকে দেখতে পাচ্ছেন না। অসম্ভব মনে হলেও আওয়াজটা আমার কানে ডিনামাইটের বিস্ফোরণ বলে মনে হয়েছে। প্রথমে যে পাথর ধসটা হলো তার আফটারশকের কারণে টানেলের ছাদ ভেঙে পড়তে পারে না? জিজ্ঞেস করলেন কোলোরিস। না, আমি জানি ডিনামাইটই ফেটেছে, বললেন ওয়ালডেন। বহু বছরের অভিজ্ঞতা রয়েছে আমার, শব্দটা চিনি। আমাদের সরাসরি নিচের একটা টানেলে বিস্ফোরণটা ঘটানো হয়েছে। শকই বলে দিচ্ছে বেশ বড়। কিন্তু আমি তো জানি মাইনটা পরিত্যক্ত। ঠিকই জানেন, আমি আর আমার স্ত্রী ছাড়া বহু বছর এখানে কেউ ঢোকে না। তাহলে কে? কিভাবে? কিভাবে নয়, জিজ্ঞেস করুন কেন। নৃবিজ্ঞানী ভদ্রলোকের পায়ে ঘষা খেল ওয়ালডেন। হামাগুড়ি দিয়ে নিজের হার্ড হ্যাটটা খুঁজছে সে। আপনি বলতে চাইছেন মাইনটাকে সিল করে দেওয়ার জন্য বিস্ফোরণটা ঘটানো হয়েছে? জানতে চাইল সাহানা। কেন? কে এমন কাজ করবে? বাইরে যদি বেরোতে পারি সেটাই প্রথমে জানতে চেষ্টা করব, বলল ওয়ালডেন। হার্ড হ্যাট খুঁজে পেয়ে আলো জ্বালল সে। ছোট্ট বাতি চেম্বারের ভেতরটা সামান্যই আলোকিত করতে পারল। ওদের সবাইকে ধুলোয় ঢাকা স্ট্যাচুর মতো লাগছে। আমার কিন্তু ভয় করছে, বিড়বিড় করলো সাহানা। বিপদের মাত্রা নির্ভর করবে ফাটলের কোন দিকের টানেল ভেঙে পড়েছে তার উপর। মাইনের আরও অনেক ভেতর দিকে হলে সহজেই উদ্ধার পাবো, কিন্তু ছাদটা যদি এই জায়গার এক্সিট শাফটের মাঝখানে কোথাও ভেঙে থাকে, বড় ধরনের সমস্যায় পড়তে হবে। আমি যাই, দেখে আসি। ফাঁক গলে নেমে গেল সে। সঙ্গে সঙ্গে আবার অন্ধকার হয়ে গেল চেম্বার। তবে 5 মিনিটের মধ্যেই ফিরে এলো ওয়ালডেন। তার চেহারাই বলে দিল এই লোক নরক চাক্ষুষ করেছে। খবর ভালো নয়, ধীরে ধীরে বলল সে। শাফটের দিকে যাবার পথে একটু দূরেই ভেঙে পড়েছে টানেল। আমার হিসেবে পতনটা 30 গজ বা কিছু বেশি জায়গা জুড়ে। পাথর সরিয়ে পথ বের করতে উদ্ধারকর্মীদের কয়েক হপ্তাও লেগে যেতে পারে, কারণ শুধু আবর্জনার স্তূপ সরালেই হবে না, ছাদে নতুন করে টিম্বার লাগিয়ে এগোতে হবে। না খেয়ে মরার আগে উদ্ধার পাবো তো? জানতে চাইলেন কোলোরিস। খিদে বা খাবার আমাদের সমস্যা নয়, বলল ওয়ালডেন। হতাশা সুরটা গোপন করতে পারল না। টানেলে পানি বাড়ছে, এরই মধ্যে 3 ফুট ডুবে গেছে। এতক্ষণে সাহানা খেয়াল করলো ওয়ালডেনের ট্রাউজারের পায়ে হাঁটু পর্যন্ত ভিজে। তার মানে বেরোবার কোনো পথ নেই, এখানে আমরা ফাঁদে আটকা পড়েছি। তা কখন বললাম আমি? মেজাজ ঠিক রাখতে হিমশিম খেয়ে যাচ্ছে মাইনার ওয়ালডেন। প্রচুর সম্ভাবনা আছে চেম্বারের নাগাল পাবার আগেই একটা ক্রসকাট টানেলে নেমে যাবে পানিটা। তবে আপনি নিশ্চিত নন, বললেন কোলোরিস। কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে, বিড়বিড় করলো ওয়ালডেন। চেম্বারের বাইরে পানির প্রথম কলকল আওয়াজ শুনে শিউরে উঠল সাহানা। সময়টা যেন দুঃস্বপ্নের ভেতর কাটছে। পানি দ্রুত বাড়ছে। ডক্টর কোলোরিসের দিকে তাকালো সে। তিনিও নিজের চেহারায় ফুটে ওঠা আতঙ্কের ছাপ লুকিয়ে রাখতে পারছেন না। ভাবছি, নরম সুরে ফিসফিস করলো সাহানা, ডুবে মরতে কেমন লাগে? 1 মিনিট পার হতে যেন 1 বছর সময় নিচ্ছে। পরবর্তী 2 ঘন্টা সময় নিল 2 শতাব্দী। পানি উঁচু হতে হতে ফাঁক গলে চেম্বারে ঢুকেছে। ধীরে ধীরে ডুবে গেছে ওদের পা। আতঙ্কে পঙ্গু কাঁধ আর পিঠ দেয়ালে চেপে ধরেছে সাহানা। পানির হামলা থেকে অতিরিক্ত কয়েক সেকেন্ড রক্ষা পাওয়ার বৃথা চেষ্টায়। পুরুষ দুজন কৃত্রিম গাম্ভীর্য নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন ডক্টর কোলোরিস, অচেনা একদল লোক তাদেরকে খুন করার চেষ্টা করছে। এ তিনি বিশ্বাস করেন না। এরকম কিছু করার পেছনে কারো কোনো যুক্তি নেই, মোটিভ নেই, স্বার্থ নেই। সাহানা নিজের মেয়ের কথা বলল। ব্যাংকে যথেষ্ট টাকা আছে, লেখাপড়া শিখে তার মানসিক কোনো সমস্যা হবে না। তবে দুঃখ এই যে একমাত্র সন্তানের নারী হয়ে ওঠাটা দেখে যেতে পারছে না সে। কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু চোখের জল পেকে বসলো, ঝরছে না।
পানি হাঁটু ছুঁতে সমস্ত কথাবার্তা বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে কোমরে উঠে এলো বরফের মতো ঠান্ডা পানি, ক্ষুদে পেরেকের মতো মাংসে বিচ্ছে। কাঁপুনি ধরে গেল শাহানার শরীরে। ল্যাম্পের হলদেটে আলোয় চেম্বারের ভিতর কালো পানিকে পাক খেতে দেখছে শাহানা। হঠাৎ মনে হলো কি যেন চোখে পড়লো তার। দেখলো নাকি অনুভব করলো? আপনার আলোটা নেভান, ওয়ালডেনের উদ্দেশ্যে বিড়বিড় করলো সে। কি? আলোটা নেভান, মনে হয় নিচে কিছু একটা আছে। পুরুষ দুজনের কাছে মনে হলো খুব বেশি ভয় পাওয়ায় হ্যালুসিনেশনের খপ্পরে পড়েছে শাহানা। তবে কথা না বাড়িয়ে হার্ড হ্যাটার ল্যাম্পটা নিভিয়ে দিল ওয়ালডেন। গাঢ় অন্ধকারে ডুবে গেল চেম্বার। কি দেখলেন বলে মনে হলো? নরম সুরে জানতে চাইলেন ডক্টর কলোরিস। একটা আভা, ফিসফিস করলো শাহানা। ওয়ালডেন বলল, কোথায়? আমরা তো কিছু দেখছি না। ঠিক জায়গায় তাকিয়ে থাকলে আপনারাও দেখতে পেতেন, বলল শাহানা উত্তেজনায় আর ভয়ে হাঁপাচ্ছে। পানিতে অস্পষ্ট একটা আভা। ক্রমশ ফুলে ওঠা পানিতে চোখ বোলাচ্ছে তারা দুজন, তবে অন্ধকার ছাড়া কিছুই ধরা পড়ছে না চোখে। সত্যি বলছি, দেখেছি আমি, ভুল দেখার প্রশ্নই ওঠে না। ফাঁকের নিচে আবছা একটা আলোর আভাস। ঠকঠক করে কাঁপছে শাহানা। দুসারি দাঁত পরস্পরের সঙ্গে বাড়ি খাচ্ছে। আমরা শুধু তিনজন এখানে, বললেন ডক্টর কলোরিস। আর কেউ নেই? ওই যে, জোরে হাঁপিয়ে উঠল শাহানা। দেখলেন না? নিজের মাথাটা পানির নিচে নামিয়ে দিল ওয়ালডেন। এবার সেও দেখতে পেল টানেলের দিক থেকে খুবই নিস্তেজ একটা আভা আসছে। মনে আশা নিয়ে দম আটকে রাখলো সে। আরেকটু উজ্জ্বল হচ্ছে দেখে ভাবলো কাছে সরে আসছে ওটা। পানির উপর মাথা তুলে দম নিল, তারপর আতঙ্কে চেঁচিয়ে উঠল, কিছু একটা সত্যি আছে। লোকে ভূত না আত্মার কথা বলে, মাইনশাফটে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই সেরকম কিছু হবে। অসম্ভব, পানিতে ডোবা টানেলে কোনো মানুষ নড়াচড়া করতে পারে না। শরীর আর মনের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে তারা। আতঙ্কে নীল হয়ে উঠল চেহারা। বিস্ফোরিত চোখেই দেখছে আলোর আভাটা যেন ফাঁক গলে উঠে আসছে চেম্বারে। কি মনে করে নিজের ল্যাম্পটা আবার জ্বালল ওয়ালডেন। তিনজনই তারা জিনিসটার দিকে তাকিয়ে আছে। পানির ওপর ধীরে ধীরে মাথা চাড়া দিচ্ছে পড়ে আছে কালো একটা হুড। তারপর ঘোলা পানি থেকে একটা হাত উঁচু হলো, এয়ার রেগুলেটর থেকে মাউথপিস সরালো সেটা। তারপর কপালে তুলে দিল একজন ডাইভারের ফেস মাস্ক। একজোড়া মায়াভরা কালো চোখ উদ্ভাসিত হলো মাইনার্স ল্যাম্পের আলোয়। চওড়া হাসি নিয়ে প্রসারিত হচ্ছে ঠোঁট জোড়া। বেরিয়ে পড়ল দুসারি উজ্জ্বল সাদা দাঁত। মনে হচ্ছে, সকৌতুক কণ্ঠস্বর বন্ধুত্বপূর্ণ চোস্ত ইংরেজিতে বলল, একেবারে ঠিক সময়ে পৌঁছেছি আমি, তাই না? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না শাহানা। মনটা ভয়ে কাহিল আর শরীরটা ঠান্ডায় অবশ। এই অবস্থায় দৃষ্টি বিভ্রম হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কলোরিস আর ওয়ালডন হকচকিয়ে গেছে, বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে, কথা বলতে পারছে না। তবে ধীরে ধীরে বিস্ময়ের ঘোর কাটতে শুরু করলো। এরপর হঠাৎ প্রকাণ্ড ঢেউয়ের মতো গ্রাস করলো পরম স্বস্তি। এমন একজনের সঙ্গ পাওয়া গেছে যার সঙ্গে যোগাযোগ আছে বাইরের দুনিয়ার। ঠান্ডা ভয়ের জায়গায় উজ্জ্বল আশা জাগলো মনে। কোত্থেকে এলেন আপনি? উত্তেজনায় তোতলাচ্ছে ওয়ালডেন। পাশের বাকানির মাইন থেকে, জবাব দিল আগন্তুক। চেম্বারের দেয়ালে ডাইভ লাইটের আলো ফেলছে, সেটা স্থির হলো অবসিডিয়ান খুলির ওপর। এটা কি কারো সমাধি? না, জবাব দিল শাহানা, এটা একটা রহস্যময় জায়গা। আপনাকে আমি চিনতে পারছি, বললেন কলোরিস। আজই সকালের দিকে কথা বলেছি আমরা, নুমার সঙ্গে আছেন আপনি। ডক্টর কলোরিস, তাই না? আবার দেখা হওয়ায় খুশি হয়েছি। এ কথা বলতে পারছি না বলে দুঃখিত। মাইনারের দিকে তাকালো রহস্যময় আগন্তুক। আপনি নিশ্চয়ই ম্যাক ওয়ালডেন, এই খনির মালিক। আপনার স্ত্রীকে আমি কথা দিয়েছি ডিনারের আগেই তার কাছে পৌঁছে দেব আপনাকে। ঘাড় ফিরিয়ে এবার শাহানার দিকে তাকালো। আর আপনার নাম নিশ্চয়ই ডক্টর শাহানা সাজিদ। আপনি আমার নাম জানেন? আপনি কে, কেন মাইনে ঢুকবেন ইত্যাদি সব তথ্য স্বামীর কাছ থেকে আগেই জেনেছিলেন মিসেস ওয়ালডেন, বলল আগন্তুক। তিনিই সব বলেছেন আমাকে। কিন্তু এখানে আপনি এলেন কিভাবে? জানতে চাইল শাহানা। এখনও আচ্ছন্ন বোধ করছে সে। সংক্ষেপে ব্যাখ্যা করল আগন্তুক। নুমার একজন অস্থায়ী অবৈতনিক স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর সে। এখানে উজান ভাটি আর অন্তঃসলীলা নদীর প্রবাহ নিয়ে একটা গবেষণা করছে নুমা। উজানের দেশ পানির ন্যায্য অংশ দিতে অস্বীকার অথবা গড়িমসি করলে
ভাটির যেসব দেশ সমস্যায় পড়ে, যেমন বাংলাদেশ, সেসব দেশ এই গবেষণা থেকে উপকৃত হবে বলে আশা করা যায়। তো শেরিফ তাকে জানায় ম্যাক ওয়ালডেনের প্যারাডাইস মাইনের প্রবেশপথ পাথর ধসে বন্ধ হয়ে গেছে। তার টিমের নুমা ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেয় পাশের বাকানির মাইনের একটা টানেল ধরে প্যারাডাইস মাইনে ঢোকার চেষ্টা করবে। তার নেতৃত্বে টিমটা কয়েকশো ফুট এগোয়। তারপরই হঠাৎ বিস্ফোরণের আওয়াজে পাহাড়টা কেঁপে ওঠে। তারপর শাফটে পানি উঠতে দেখে তারা। দুটো মাইনেই বন্যা দেখা দেয়। বুঝতে পারে ওদের কাছে পৌঁছাবার একটাই উপায় আছে, টানেলের ভেতর দিয়ে সাঁতরানো। আপনি বাকানির মাইন থেকে সাঁতরে এসেছেন এখানে? জিজ্ঞেস করলো ওয়ালডেন, চোখে মুখে বিস্ময় আর অবিশ্বাস। সে তো প্রায় আধ মাইলের কম নয়। আসলে সাঁতার শুরু করার আগে অনেকটা পথ হাঁটা গেছে, ব্যাখ্যা করলো আগন্তুক। তবে স্রোতটা আমার ধারণার চেয়েও জোরালো ছিল। লাইনে বেঁধে একটা ওয়াটারপ্রুফ প্যাক নিয়ে আসছিলাম, তাতে খাবার দাবার আর ওষুধপত্র ছিল, কিন্তু হঠাৎ একটা স্রোত এসে আছড়ে ফেললো আমাকে পুরোনো একটা রিগের গায়ে। তারপর দেখি লাইনের মাথায় প্যাকটা নেই। আপনি আহত হয়েছেন? জানতে চাইলো শাহানা। এখানে সেখানে একটু কেটে ছিঁড়ে যেতে পারে, ও কিছু নয়। এটাকে মিরাকলই বলতে হবে যে গোলক ধাঁধার মতো ছড়িয়ে থাকা অসংখ্য টানেলের ভেতর থেকে নির্দিষ্ট একটাকে বেছে নিয়ে ঠিক জায়গায় পৌঁছতে পেরেছেন আপনি। একটু আড়ষ্ট ভঙ্গিতে নাকের পাশটা চুলকাচ্ছেন ডক্টর কোলোরিস। ক্ষীণ একটু হেসে খুদে একটা মনিটর উঁচু করে দেখালো আগন্তুক। সবুজাভ আলোর আভা বেরোচ্ছে স্ক্রিন থেকে। আন্ডার ওয়াটার কম্পিউটার এটা। টেলুরাইট ক্যানিয়নের প্রতিটি শাফট, ক্রস কাটার টানেল প্রোগ্রাম করে ভরে দেওয়া হয়েছে। ছাদ ভেঙে পড়ায় আপনাদের টানেল ব্লক হয়ে গেছে, কাজেই ঘুরপথে আসতে হয়েছে আমাকে। নিচের লেভেলে নেমেছি, চক্কর দিয়েছি, সব শেষে উল্টো দিক থেকে এসেছি। টানেল ধরে 7টার সময় আপনাদের ল্যাম্পের অস্পষ্ট আলো দেখতে পাই, তারপর পৌঁছে গেলাম। তাহলে মাটির ওপরে কেউ জানে না আমরা আসলে ছাদ ভেঙে পড়া এখান থেকে বেরোতে পারছি না, মন্তব্য করলেন ডক্টর কোলোরিস। জানে, বলল ডাইভার। কি ঘটেছে জানার সঙ্গে সঙ্গে আমাদের নুমা টিম শেরিফের সঙ্গে যোগাযোগ করেছিল। ডক্টর কোলোরিসের চেহারায় অস্বাস্থ্যকর একটা ফ্যাকাশে ভাব দেখা যাচ্ছে। বাকি সবার মতো উৎসাহ দেখাতে কি কারণে যেন ব্যর্থ হচ্ছেন তিনি। আপনার পিছু নিয়ে আর কোনো ড্রাইভার এসেছে? জানতে চাইলেন। ড্রাইভার সামান্য একটু মাথা নাড়ল। আমি একা। এক পর্যায়ে আমাদের মাত্র 2টো ট্যাঙ্কে অক্সিজেন ছিল। বুঝলাম আপনাদের কাছে একজনের বেশি পৌঁছতে চাইলে মারাত্মক ঝুঁকি নেওয়া হয়ে যায়। দেখা যাচ্ছে এত কষ্ট করে শুধু শুধু এসেছেন আপনি। আমাদেরকে বাঁচানোর জন্য তেমন কিছু করতে পারবেন বলে তো মনে হচ্ছে না। আমার সঙ্গে মাত্র একজন বাকানির মাইনে যেতে পারবেন। সেক্ষেত্রে লেডিস ফার্স্ট, ডক্টর শাহানাকে নিয়ে যান প্লিজ। আমিও তাই বলি, জানালো ওয়ালডেন। এখনও পানি বাড়ছে, তাড়াতাড়ি করুন, ডক্টর শাহানাকে বাঁচান। শাহানার হাত ধরল আগন্তুক। আগে কখনো স্কুবা গিয়ার ব্যবহার করেছেন? মাথা নাড়ল শাহানা। আগন্তুক তার ডাইভ লাইট ডক্টর কোলোরিস আর ওয়ালডেনের দিকে তাক করলো। আপনারা ব্যবহার করতে জানাটা কি সত্যি দরকার? কোলোরিস গম্ভীর। আমি মনে করি। মাথা ঝাঁকালেন কোলোরিস। আমি একজন কোয়ালিফাইড ডাইভার। যেমন ধারণা করেছি। আর আপনি? কাজ ঝাঁকালো ওয়ালডেন। আমি কোনো রকম সাঁতার জানি। শাহানা তার নোটপ্যাড আর ক্যামেরা যত্নের সঙ্গে প্লাস্টিকে মুড়ছে। আগন্তুক তাকে বলল, আপনি আমার পাশে সাঁতরাবেন। এয়ার রেগুলেটরের মাউথপিস পালা করে ব্যবহার করব আমরা। আপনি একটা শ্বাস নিয়ে আমাকে ফেরত দেবেন জিনিসটা, তারপর আমি শ্বাস নিয়ে আপনাকে ফেরত দেব। এই চেম্বার থেকে নিচে নামার সঙ্গে সঙ্গে আপনি আমার ওয়েট বেল্ট ধরবেন। এরপর ডক্টর কোলোরিস আর ওয়ালডেনের দিকে তাকালো আগন্তুক। যদি ভেবে থাকেন আপনারা মারা যাবেন, ভুলে যান। সেই সুযোগ আপনাদের দেয়া হবে না। ঠিক 15 মিনিটের মধ্যে ফিরে আসছি আমি। ভালো হয় আরও একটু তাড়াতাড়ি ফিরতে পারলে, শুকনো গলায় বলল ওয়ালডেন। 20 মিনিটের মধ্যে পানি আমাদের মাথাও ডুবিয়ে দেবে। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়াবেন। শাহানার হাত ধরে নুমার স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর ডুব দিল। চোখের পলকে হারিয়ে গেল ঘোলা পানিতে। ডাইভ লাইট টানেলের সামনে দিকে তাক করলো ড্রাইভার। অনুসরণ করছে ছোট কম্পিউটারে ফুটে ওঠা আলোকিত রেখাগুলোর একটাকে। পানির সারফেস টানেলের ছাদ স্পর্শ করছে। স্রোতের গতি কমে যাওয়া আগে সে আলোড়নও নেই। পানি ভর্তি টানেলের ভেতর সবেগে ফিন ছুটছে, সে টেনে নিয়ে চলেছে শাহানাকে। ঝট করে একবার পিছনে তাকিয়ে দেখলো তার ওয়েট বেল্ট শক্ত করে ধরে আছে মেয়েটি, তবে চোখ দুটো চেপে বন্ধ করে রেখেছে। এয়ার রেগুলেটরের মাউথপিস ঠিক সময় মতো গ্রহণ করছে মুখে, চোখ না খুলেই। ঘোলা পানিতে ডাইভ লাইটের আলো 10 ফুটের বেশি এগোয় না।
পাশ কাটাবার সময় কাঠের অবলম্বনগুলো গুনছে আগন্তুক। আন্দাজ পাওয়ার চেষ্টা করছে কত দূর এগুলো। অবশেষে তীক্ষ্ণ একটা বাঁক নিল টানেল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটা গ্যালারিতে পৌঁছলো। সেখানে পাওয়া গেল খাড়া একটা শাফট। শাফটটার ভেতর ঢোকার পর তার অনুভূতি হলো গহন গভীরতার কোনো অচেনা দানব গিলে ফেলেছে তাকে। 2 মিনিট পর পানির সারফেস ভাঙলো তাদের মাথা। উপরের অন্ধকারের দিকে ডাইভ লাইট তাক করলো সে। একটা টানেল প্যারাডাইস মাইনের পরবর্তী লেভেলে উঠে যাওয়ার পথ দেখাচ্ছে। শেষ মাথায় 40 ফুট লম্বা একটা মই। মাথা থেকে চুল সরিয়ে বড় বড় চোখ করে আগন্তুকের দিকে তাকালো শাহানা। পৌঁছে গেছি, হাঁপিয়ে উঠল সে, কাশলো, পানি ফেললো মুখের ভেতর থেকে। আপনি এই শাফটের কথা জানতেন? ডিরেকশনাল কম্পিউটারটা দেখালো আগন্তুক, বলল, পথ দেখিয়েছে এই রত্নটি। মইয়ের মোর্চে ধরা ধাপে একটা হাত রাখলো। কি মনে হয় পরবর্তী লেভেলে একা যেতে পারবেন? প্রয়োজনে উড়ে হলেও চলে যাব, বলল শাহানা, নিশ্চিত মৃত্যুকে ফাঁকি দিতে পেরে আনন্দে আত্মহারা। তার হাতে একটা ওয়াটারপ্রুফ লাইটার ধরিয়ে দিল আগন্তুক। এটা রাখুন, কিছু শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালবেন। অনেকক্ষণ ঠান্ডা পানিতে ছিলেন। ডাইভ মাস্কটা আবার মুখে লাগালো আগন্তুক। পানির নিচে ডুব দিতে যাচ্ছে, হঠাৎ তার কাঁধে একটা হাত রাখলো শাহানা। আপনি ওদেরকে আনার জন্য ফিরে যাচ্ছেন? মাথা ঝাঁকিয়ে হাসলো ড্রাইভার। চিন্তা করবেন না, যথেষ্ট সময় আছে, দুজনকেই আমি নিয়ে আসতে পারবো। এখনো কিন্তু জানা হলো না কে আপনি? আমি মাসুদ রানা, পরিষ্কার বাংলায় বলল ও। বাংলাদেশের অযোগ্য এক সন্তান। আরে আপনি বাঙালি? ছোট্ট করে মাথা ঝাঁকালো রানা। তারপর দাঁতের ফাঁকে মাউথপিস ঢুকিয়ে নিয়ে ডুব দিল ঘোলা পানিতে। প্রাচীন চেম্বারে ওদের দুজনের প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যমদূত। ডক্টর কোলোরিস আর ওয়ালডনের কাঁধ পর্যন্ত উঠে এসেছে পানি। ভদ্রলোক ফিরে আসবেন বলে মনে হয়? ওয়ালডেনের গলায় জোর নেই। মনে হয় না, কিংবা এলেও অনেক দেরি করে ফেলবে। কে জানে, হয়তো জেনে শুনে মিথ্যে আশ্বাস দিয়ে গেছে। আমার তাহলে কেন মনে হচ্ছে ভদ্রলোককে আমরা বিশ্বাস করতে পারি? বোধহয় করাই উচিত, বললেন কোলোরিস, পানির তলা থেকে আলোর একটা আভাকে উঠে আসতে দেখছেন। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালডেন দেখল পানির সারফেস ভেঙে উপরে উঠল রানার মাথা। আপনি সত্যি ফিরে এসেছেন? কোনো সন্দেহ ছিল কি? হালকা সুরে জানতে চাইল রানা। ডক্টর শাহানা কোথায়? ডাইভ মাস্কের ভেতর থেকে রানা তাকাতেই জেরা করা সুরে জিজ্ঞেস করলেন ডক্টর কোলোরিস। তিনি নিরাপদ, সংক্ষেপে বলল রানা। টানেল ধরে 80 ফুট গেলে শুকনো একটা শাফট পাবেন। ওটা আমি চিনি, বলল ওয়ালডেন। মুখের ভেতর কথা জড়িয়ে যাওয়ায় কোনো রকমে বোঝা গেল ওটা প্যারাডাইসের পরবর্তী লেভেলে নিয়ে যাবে। মাইনার ওয়ালডেনের মধ্যে হাইপারথেমিয়ার লক্ষণ দেখতে পাচ্ছে রানা। আপনাকে পরের বার নিয়ে যাব মিস্টার কোলোরিস, বলল ও। ডুব দেওয়ার পর আতঙ্কে আমি জ্ঞান হারিয়ে ফেললে? গুঙিয়ে উঠল ওয়ালডেন। শক্ত করে তার কাঁধ ধরল রানা। আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। গুড লাক, বললেন কোলোরিস। নিঃশব্দে হাসল রানা। তারপর বন্ধুত্ব সুলভ একটা টোকা দিল তার কাঁধে। কোথাও চলে যাবেন না আবার? ফিরে এসে এখানেই পাবেন। ওয়ালডেনকে নিয়ে যেতে কোনো সমস্যায় পড়তে হলো না। মুইয়ের কাছে পৌঁছে থামল রানা। কয়েকটা ধাপ পেয়ে উঠতে সাহায্য করলো ওয়ালডেনকে। বাকিটা আপনি একা উঠতে পারবেন বলে মনে হয়? হাঁপাচ্ছে ওয়ালডেন। পারতেই হবে আমাকে। তাকে রেখে ডক্টর কোলোরিজের কাছে ফিরে এলো রানা। চেহারা দেখেই বোঝা গেল তার অবস্থা ভালো নয়। কপালে হাত দিয়ে রানা আন্দাজ করলো হাইপারথেমিয়ার কারণে, অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাওয়ায় শরীরের তাপমাত্রা 92-এ নেমে এসেছে। আর 2 ডিগ্রি কমলে জ্ঞান হারিয়ে ফেলবেন। তার মুখে মাউথপিসটা ঢুকিয়ে দিল রানা। তারপর তাকে নিয়ে ফাঁক গলে বেরিয়ে এলো চেম্বার থেকে। 15 মিনিট পর দেখা গেল শাহানার জ্বালা আগুনটাকেই ঘিরে বসে আছে সবাই। কাছাকাছি একটা ক্রসকাট প্যাসেজ থেকে কাঠগুলো কুড়িয়ে এনেছে সে। সবাই যখন আঁচ পোহাচ্ছে, রানা ব্যস্ত হয়ে উঠল কম্পিউটার নিয়ে একটা প্ল্যান তৈরি করতে বলছে ওটাকে, ঘুরপথ ধরে কিভাবে জমিনের ওপর ওঠা যায়। টেলুরাইড উপত্যকা অসংখ্য পুরনো খনি সমষ্টি, শাফট, ক্রসকাট, ড্রিফট আর টানেল সব মিলিয়ে 360 মাইলেরও বেশি হবে। রানা ভাবল, ভিজে স্পঞ্জের মতো গোটা উপত্যকাটা যে দেবে যায়নি, এটাই তো আশ্চর্য। বিশ্রাম নেওয়া আর গরম হওয়ার জন্য 1 ঘন্টা যথেষ্ট সময়। তারপর ওদেরকে মনে করিয়ে দিল রানা, বিপদ এখনও কাটেনি। আবার নীলাকাশ দেখতে হলে একটা এসকেপ প্ল্যান ধরে কাজ শুরু করতে হবে। এত তাড়া কিসের? জানতে চাইল ওয়ালডেন। এই টানেল ধরে এন্ট্রান্স শাফটে পৌঁছাতে পারলেই তো চলে। ওখানে আমরা বসে থাকবো, পাথর ধস সরিয়ে রেস্কিউ টিম আমাদের কাছে চলে আসবে।
সরু রাস্তায় 20 ফুট গভীর তুষার জমে যাওয়ায় ভারী ইকুইপমেন্ট নিয়ে মাইনের কাছে আসতেই পারেনি রেস্কিউ টিম, জানালো রানা। অপারেশন থেকে আরও একটা কারণে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে। এয়ার টেম্পারেচার বাড়তে শুরু করায় আরেকটা পাথর ধসের আশঙ্কা করা হচ্ছে। সব দেখছি আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এক দৃষ্টে আগুনের দিকে তাকিয়ে থাকলো ওয়ালডেন। আমাদের সঙ্গে তাপ আর খাবার পানি আছে, যতই লবণাক্ত হোক, বলল রানা। যে কটা দিন লাগে খাবার ছাড়াই নিশ্চয়ই টিকতে পারবো। ক্ষীণ হাসি দেখা গেল ডক্টর কোলোরিজের ঠোঁটে। না খেয়ে মরতে সাধারণত 60 থেকে 70 দিন লাগে, কিংবা স্বাস্থ্য ভেঙে পড়ার আগে হেঁটেও বেরিয়ে যেতে পারি। আশার কথা শোনাচ্ছে রানা। মাথা নড়ল ওয়ালডেন। বাকানির মাইন থেকে মাত্র একটা টানেলেই প্যান্ডোরায় গেছে, কিন্তু পানিতে ডুবে গেছে সেটা। তার মানে আপনি যে পথে এসেছেন সেটা দিয়ে আমরা বেরোতে পারবো না। প্রয়োজনীয় ডাইভিং গিয়ার ছাড়া তো প্রশ্নই ওঠে না, বললেন ডক্টর কোলোরিজ। তা বটে, বলল রানা। তবে আমার কম্পিউটারাইজড রোড ম্যাপ বলছে আপার লেভেলে অন্তত আরও 2 ডজন শুকনো টানেল আর শাফট রয়েছে। গ্রাউন্ড সার্ফেসে পৌঁছাবার জন্য যে কোনো একটা ব্যবহার করতে পারি আমরা। আপনার কথায় যুক্তি আছে, বলল ওয়ালডেন। তবে দুঃসংবাদ হলো টানেলগুলোর বেশিরভাগই গত 90 বছরে ভেঙে পড়েছে। তারপরও, বললেন কোলোরিজ, হাত পা গুটিয়ে বসে না থেকে ঢু মেরে দেখা উচিত। আমি আপনার সঙ্গে একমত, বলল শাহানা। চুপচাপ বসে থাকতে রাজি নই আমি। তার কথায় উৎসাহিত হয়ে শাফটের কিনারা পর্যন্ত হেঁটে এসে উকি দিয়ে নিচে তাকালো রানা। টানেলের মেঝে থেকে 3 ফুট নিচে উঠে এসেছে পানি। আগুনের চঞ্চল শিখা প্রতিফলিত হচ্ছে সারফেস থেকে। আমাদের কোনো বিকল্প নেই, আর 20 মিনিটের মধ্যে পানিতে ভরে যাবে শাফট। ওর পাশে এসে দাঁড়ালো ওয়ালডেন। পানির উঠে আসা দেখছে। এর কোনো ব্যাখ্যা পাওয়া মুশকিল, বিড়বিড় করল সে। মাইনের এই লেভেলে পানি ওঠার কথা এতদিন কারো কাছে শুনিনি। আমার জেমস্টোন মাইনিং শেষ। বোধহয় ভূমিকম্পের সময় পাহাড়ের নিচের কোনো প্রবাহ মাইন ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। ওটা ভূমিকম্প ছিল না, রেগে মেগে বলল ওয়ালডেন। ছিল ডিনামাইটের বিস্ফোরণ। তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রানা। রানার দিকে হঠাৎ চোখ শুরু করে তাকালো ওয়ালডেন। বাজি ধরে বলতে পারি মাইনে আমরা ছাড়া অন্য কেউ আছে। পানির দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে রানা। সেক্ষেত্রে, ভারী গলায় বলল ও, আপনাদের 3 জনকে কেউ খুন করতে চায়। আপনি সামনে থাকুন, ওয়ালডেনকে নির্দেশ দিল রানা। ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত আপনার ল্যাম্পের পেছনে থাকবো আমরা। বাকি পথটা পার হব ডাইভ লাইটের আলোয়। বিকেল 5টার দিকে রানা ডাইভ কম্পাস দেখে পশ্চিম দিকে রওনা হলো ওরা। বাকি সবার চেয়ে আলাদা দেখাচ্ছে ওকে। পরনে ড্রাই স্যুট, গ্লাভস, স্টিল টো লাগানো ডাইভ বোট, সঙ্গে রয়েছে কম্পিউটার, কম্পাস, আন্ডার ওয়াটার ডাইভ লাইট, ডান পায়ে স্ট্র্যাপ দিয়ে আটকানো ছুরি। বাকি গিয়ার নিস্তেজ আগুনের পাশে ফেলে রেখে এসেছে ও। প্রথম 100 গজ টানেল পেরোতে কোনো সমস্যা হলো না। সবার পেছনে রয়েছে রানা, ওর সামনে শাহানা আর কোলোরিস, ওদেরকে পথ দেখালো ওয়ালডেন। টানেলের দেয়াল আর ওর ট্র্যাকের মাঝখানে হাঁটার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। একটা শাফটকে পাশ কাটিয়ে এলো ওরা, তারপর আরেকটাকে। পরবর্তী লেভেলে ওঠার জন্য এগুলোয় কোনো মই নেই। তারপর ছোট একটা খোলা গ্যালারিতে পৌঁছলো ওরা। 3 দিকে 3টে টানেল অন্ধকারে মিশে গেছে। মাইনের লেআউট যদি ভুলে না গিয়ে থাকি, বলল ওয়ালডেন, আমাদেরকে বাঁদিকে টানেলটা ধরতে হবে। রাইট, বিশ্বস্ত কম্পিউটারে চোখ বুলিয়ে নিয়ে বলল রানা। আরও 50 গজ এগোবার পর একটা পাথর ধসের সামনে পড়ল ওরা। আলগা পাথর, পরিমাণে খুব বেশি নয়। ক্রল করে এগোবার মতো একটা পথ তৈরি করার জন্য শাহানা বাদে বাকি 3 জন পাথর সরাতে শুরু করলো। 1 ঘন্টা পরিশ্রমের পর নিজেদের তৈরি ফাঁক গলে বেরিয়ে এলো পাথর ধসের আরেক দিকে। টানেলটা একটা চেম্বারে পৌঁছেছে। এটার শাফট রয়েছে পুরনো একটা মেকানিক্যাল হোস্ট সহ। খারাপ প্যাসেজে আলো ফেলল রানা। শেষ মাথাটা আলোর নাগালের বাইরে, তবে মনে আশা জাগাচ্ছে এই শাফট। একদিকে দেয়াল বেয়ে উঠে গেছে মেইনটেন্যান্স মই। লিফট ওঠানামা করবার কেবলও এখনো জায়গা মতো ঝুলছে। আমি প্রথমে উঠব, বলে মইটা ধরল রানা। কয়েক ধাপ উপরে উঠে ইতস্তত করছে। মইয়ের অনবরত দোলা ভয় পাইয়ে দিচ্ছে ওকে। তারপর অভয় দিল নিজেকে। মইটা কাত হয়ে পড়ে যাচ্ছে দেখলে হাত বাড়িয়ে কেবলটা ধরে ঝুলে পড়া যাবে। তবে কোনো সমস্যা হলো না। ধীরে ধীরে 50 ফুট উপরে উঠে এলো ও। এখান থেকে রানা ডাইভ লাইটের আলোয় দেখতে পাচ্ছে ওর 6 ফুট সামনে হঠাৎই শেষ হয়ে গেছে মইটা। কিন্তু ওপরের টানেলের মেঝের নাগাল পেতে হলে আরও 12 ফুট উঠতে হবে ওকে।
আরও 2 ধাপ ওঠার পর হাত বাড়িয়ে কেবলগুলোর একটা ধরল রানা। যথেষ্ট মোটা, ওগুলো মুঠোর ভেতর শক্ত করে ধরা যায়। মই ছেড়ে দিয়ে কেবল বেয়ে উঠছে ও। টানেলের মেঝে থেকে 4 ফুট বেশি উঠল। তারপর ছোট একটা দোল খেয়ে লাফ দিল সমতল পাথরে। কি অবস্থা? নিচ থেকে গলা চড়িয়ে জানতে চাইল ওয়ালডেন। টানেলের ঠিক নিচে মই ভেঙে গেছে, তবে এটুকু আমি আপনাদেরকে টেনে তুলে নিতে পারবো। ডক্টর সাহানাকে মই বেয়ে উঠে আসতে বলুন। কোনো বিপদ ছাড়াই রানার সাহায্য নিয়ে উপরের টানেলে উঠে এলো ওরা 3 জন। সময় নষ্ট না করে তাগাদা দিল রানা। আমরা আপনার ঠিক পেছনে আছি মিস্টার ওয়ালডেন। 3 বছর আগে এই টানেলটায় কিছু কাজ করেছিলাম, বলল ওয়ালডেন। ভুলে গিয়ে না থাকলে এটা আমাদেরকে প্যারাডাইস মাইনের এন্ট্রান্স শাফটে পৌঁছে দেবে। পাথর ধসের কারণে ওই পথে বেরোনো সম্ভব নয়, বললেন কোলোরিস। আমরা ওটাকে পাশ কাটিয়ে যেতে পারি, বলল রানা। কম্পিউটারের মনিটরে চোখ। পরবর্তী ক্রসকাট ধরে 150 গজ এগোলে যে টানেলটা পাবো সেটা নর্থ স্টার নামে একটা মাইন থেকে বেরিয়েছে। ক্রসকাট বলতে ঠিক কি বোঝায়, জানতে চাইল সাহানা। প্রচুর ওর আছে এমন একটা শিরার ভেতর দিয়ে যাওয়া টানেল, কিংবা শাফট থেকে শিরায় যাওয়া টানেল। ডিগিং অপারেশনের সময় আলো বাতাস চলাচল আর যোগাযোগ রাখার জন্য ব্যবহার করা হয়, জবাব দিল ওয়ালডেন। রানার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো সে। এ ধরনের কোনো প্যাসেজ আমি কখনো দেখিনি, আর থাকলেও বোধহয় ভরাট হয়ে আছে। টানেলের বাম দিকের দেয়ালে কড়া নজর রাখুন, পরামর্শ দিল রানা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল ওরা, কিন্তু টানেলটা শেষ হচ্ছে না। একসময় থামল ওয়ালডেন। 2 প্রস্থ কাঠের সিলিংয়ের সরাসরি নিচে পাথর ভর্তি একটা জায়গা। সেদিকে তাকিয়ে রয়েছে। রানাকেও ল্যাম্পের জোরালো আলোটা ফেলতে বলল ওখানে। দেখে মনে হচ্ছে এটাকেই আমরা পাশ কাটাতে চাই, বলল সে। আলগা পাথরের ওপর কঠিন গ্রানিটের তৈরি একটা খিলানের দিকে আঙ্গুল তুলল। পুরুষ 3 জন দেরি না করে পাথর সরাতে লেগে গেল। কয়েক মিনিট পর একটা প্যাসেজ বেরিয়ে এলো ওরা। কম্পাস চেক করলো রানা। ঠিক দিকেই এগোচ্ছি। প্যাসেজ বা টানেলটা খুব সরু। ওর কার ট্র্যাক এর জোরে পা বেঁধে যাওয়ায় বারবার হোঁচট খাচ্ছে ওরা। সামনে দেখা গেল আরেক জায়গার ছাদ ভেঙে পড়েছে। পাথর সরিয়ে পথ বের করা সম্ভব বলে মনে হলো না। ঘুরপথ ধরে ওপারে পৌঁছতে বেরিয়ে গেল 2 ঘন্টা। অন্ধকারে হাঁটার পরিশ্রম ওদের সমস্ত শক্তি কেড়ে নিচ্ছে। অবশেষে বড়সড় একটা শাফট পাওয়া গেল। ঢালু হয়ে একে একে 3টে লেভেল পার হয়ে থেমেছে এমন একটা গ্যালারিতে, যেখানে মরচে ধরা স্টিম ওয়েস্টের ভাঙা কাঠামো দেখা গেল। হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এলো ওরা। পাশ কাটালো প্রকাণ্ড রিল আর স্টিম সিলিন্ডারকে। এখনও 1 মাইল লম্বা কেবল রয়েছে ওগুলোর সঙ্গে। একটানা কয়েক ঘন্টার পরিশ্রমে সবচেয়ে বেশি ভুগছে ওয়ালডেন। রীতিমতো হাঁপাচ্ছে সে। তার চেয়ে বয়স বেশি হলেও ডক্টর কোলোরিসকে দেখে মনে হচ্ছে পার্কে বেড়াতে বেরিয়েছেন। সাহানা যথেষ্ট ক্লান্ত, তবে কিছু বলছে না। আর পারছি না, বলে দাঁড়িয়ে পড়ল ওয়ালডেন। আমার বিশ্রাম দরকার। দেয়ালে হেলান দিলেন কোলোরিস। উচিত হবে হাল না ছেড়ে দিয়ে হাঁটতে থাকা। ভোটে হারবেন আপনি, বলল সাহানা। বিশ্রাম না দিলে পা দুটো মনে হচ্ছে ভেঙে যাবে। বস্তার মতো মেঝেতে কাঁধ হলো ওরা 3 জন। একা শুধু রানা দাঁড়িয়ে থাকলো। কোনো ধারণা আছে আর কত দূর, জিজ্ঞেস করলো সাহানা। আরও 2টো লেভেল উঠতে পারলে, কম্পিউটারে চোখ রেখে বলল রানা। 1 ঘন্টার ভেতরে এখানে পৌঁছবো। এখানে মানে কোথায়? সম্ভবত টেলুরাইড শহরের ঠিক নিচে কোথাও। তার মানে ওটা জনসন ক্লেম। একটা ভাঙা শাফট আছে কাছাকাছি জায়গা থেকে। গন্ডলাগুলো পাহাড়ের উপর দিয়ে রওনা হয়, পৌঁছায় মাউন্টেন ভিলেজ নামে গ্রামটার স্কি ঢালে। তবে একটা সমস্যা আছে। হার্ড হেড খুলে মাথা চুলকাচ্ছে ওয়ালডেন। কি? দ্য নিউ ওয়ান্ডার হোটেল এখন বসে আছে সরাসরি মাইনটার প্রবেশ পথের মাথায়। নিঃশব্দে হাসছে। রানা বলল, আপনার কথা সত্যি হলে ডিনারের বিলটা আমি দেব। আবার রওনা হয়ে 2 মিনিট চুপচাপ হাঁটলো ওরা। রানার মাঝে মাঝে সন্দেহ হয় পুরুষদের চেয়ে কানে বেশি শোনে মেয়েরা। অনেক মেয়েই অভিযোগ করে ওর টিভি একটু জোরে চলে। ওর সন্দেহ যে অমূলক নয় সেটা সাহানার কথা শুনে বোঝা গেল। সে বলল, আমি একটা মোটরসাইকেলের আওয়াজ পাচ্ছি। হেসে ফেলল ওয়ালডেন। হোন্ডা নাকি হার্লি ডেভিডসন? না, আমি সিরিয়াস, জোর দিয়ে বলল সাহানা। শব্দটা ঠিক একটা মোটরসাইকেলের মতো। এই সময় কি যেন একটা রানাও শুনতে পেল। ভুরু কুচকে ওয়ালডেনের দিকে তাকালো। স্থানীয় কিছু ছোকরা মজা করার জন্য পুরনো খনিতে মোটরসাইকেল চালায় না তো? মাথা নাড়ল মাইনার। সবাই জানে প্রতিটা খনি অসংখ্য মরণ ফাঁদের সমষ্টি।
আওয়াজটা এখন সবাই শুনতে পাচ্ছে। কোত্থেকে আসছে তাহলে? জানতে চাইল শাহানা। এখনো আসা যাওয়া করা যায় এমন একটা মাইন থেকে। একমাত্র ঈশ্বরই বলতে পারবেন আমরা যে টানেলে আছি সেটাই কেউ আসবে কিভাবে। অদ্ভুত একটা কাকতালীয় ব্যাপার, বলল রানা। টানেল বরাবর দূরে চলে গেছে দৃষ্টি। এক ধরনের অস্বস্তি বোধ করছে ও। কেন? কান পেতে রয়েছে, ক্রমশ জোরালো হচ্ছে আওয়াজটা। তারপর টানেলের দূর প্রান্তে আলো পড়তে দেখা গেল। মোটরসাইকেল একটা না কয়েকটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে যে বা যারাই আসুক রানা হুমকি হিসেবেই দেখবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলল। সাবধানের মার নেই। ঘুরল রানা, নিঃশব্দ পায়ে ডক্টর কোলোরিস আর ওয়ালডেনকে পাশ কাটালো। মোটরসাইকেলের হেডলাইট ছুটে আসছে, মগ্ন হয়ে সেদিকে তাকিয়ে আছে সবাই। কিছুটা সামনে এগিয়ে টানেলের দেয়ালে তৈরি একটা অন্ধকার ফাটলের ভেতর গা ঢাকা দিল রানা। একা শুধু শাহানা লক্ষ্য করলো ব্যাপারটা। মোটরসাইকেল আরোহীরা 3 জন। তাদের বাইকের সামনে এক ঝাঁক হ্যালোজেন আলো ক্লান্ত দলটাকে অন্ধ করে দিল। চোখে হাত তুলল তারা, মুখ ঘুরিয়ে নিল। বাইকগুলোর ইঞ্জিন নিস্তেজ হলো। 2 জন আগন্তুক সিট থেকে নেমে কয়েক পা এগুলো। পেছনের উজ্জ্বল আলোয় স্পষ্টভাবে ফুটে উঠল তাদের দেহরেখা। মাথায় কালো চকচকে হেলমেট, পরনে চেস্ট প্রোটেক্টর, এর ওপর 2 পিস জার্সি, যেন ভিন গ্রহ থেকে আসা এলিয়েন। বুটগুলো হাঁটুর দিকে অর্ধেক পথ উঠে এসেছে। হাতে পড়েছে কালো চামড়া দস্তানা। তৃতীয় বাইকার নিজের সিটে বসে থাকলো। বাকি 2 জন এগিয়ে এসে হেলমেটের ভাইজার তুলল। শাহানা উত্তেজিত। ভাবতেও পারবেন না আপনাদের দেখে কি খুশি হয়েছি আমরা। আবেগে গলাটা কেঁপে গেল তার। তোমাদের সাহায্য আরো আগে পেলে আরো বেশি খুশি হতাম, বললেন ডক্টর কোলোরিস। এতদূর আসতে পেরেছ সেজন্য তোমাদের প্রশংসা না করে পারা যায় না, ডান দিকের লোকটা বলল, কণ্ঠস্বরে অহেতুক কর্কশ আর হিংস্র ভাব। আমরা ধরে নিয়েছিলাম আমিনিস চেম্বারে ডুবে মরবে তোমরা। আমিনিস? প্রশ্ন করল শাহানা, বিস্মিত। জানতে পারি আপনারা কোত্থেকে আসছেন? জিজ্ঞেস করলো ওয়ালডেন। সেটার কোনো গুরুত্ব নেই, বলল বাইকার লোকটা, যেন ক্লাসরুমে কোনো ছাত্রকে ধমক দিল। আপনারা জানতেন পাথর ধস আর বন্যায় আটকা পড়েছিলাম আমরা? জানতাম। বিচ্ছিরি শব্দে হেসে উঠল বাইকার। অথচ কিছু করেননি? ওয়ালডেনের চোখে মুখে অবিশ্বাস। ব্যাপারটা কি বলুন তো? ডান পিঠে অ্যাডভেঞ্চারার নয়, ভাবল রানা। কথাবার্তা আর ভাবসাবি বলে দিচ্ছে প্রফেশনাল খুনি ওরা। সঙ্গে প্রচুর অস্ত্রও আছে। কারণটা জানা নেই, তবে এটুকু পরিষ্কার যে মাইন থেকে ওদেরকে জীবিত ফিরতে দিতে চায় না লোকগুলো। খাপ থেকে ছুরিটা বের করে হাতে নিল রানা। এটাই ওর একমাত্র অস্ত্র। বড় করে শ্বাস নিল কয়েকটা। আড়ষ্টতা দূর করার জন্য আঙ্গুলগুলো কয়েকবার নাড়ল। কিছু করলে এখনই, পরে আর সময় পাওয়া যাবে না। আরেকটু হলে ডুবে মরছিলাম আমরা, শুরু করলো শাহানা। ভাবছে রানার প্ল্যানটা আসলে কি, নাকি স্রেফ একটা কাপুরুষ ভয় পেয়ে লুকিয়েছে। জানি আমরা, সেটাই তো আমাদের প্ল্যান ছিল। প্ল্যান? কি প্ল্যান? তোমাদের সবাইকে মেরে ফেলার, হাসতে হাসতে বলল বাইকার। সবাই হতভম্ব, কারো মুখে কথা নেই। ইচ্ছে শক্তির জোরে এখনো বেঁচে আছো তোমরা, তবে সেটা কোনো ব্যাপার নয়, মরতে তোমাদেরকে হবেই। ডিনামাইটের বিস্ফোরণ, বিড়বিড় করল ওয়ালডেন। তোমাদের কাজ? নয়তো কাদের? উৎসাহের সঙ্গে মাথা ঝাঁকালো বাইকার। হ্যাঁ, আমরাই ফাটাই ওগুলো। সন্ত্রস্ত হরিণীর মতো লাগছে শাহানাকে, তবে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারছে সে। লোকগুলো জানে না তাদের পেছনে আমাদের একজন লুকিয়ে আছে। ডক্টর কোলোরিজ আর ওয়ালডেনের ধারণা রানা এখনও তাদের পেছনে দাঁড়িয়ে। কী কারণে আপনাদেরকে আপনারা খুন করতে চাইছেন? জিজ্ঞেস করলো শাহানা, গলার আওয়াজ কাঁপছে। আমরা আপনাদের কি করেছি? খুলি আর লিপি দেখে ফেলেছ তোমরা। একাধারে আতঙ্ক আর রাগে বিধ্বস্ত দেখাচ্ছে ওয়ালডেনকে। তাতে কি হলো? জানতে চাইল সে। তোমাদের আবিষ্কার এই মাইনের বাইরে জানাজানি হওয়া চলবে না। আমরা অন্যায় কিছু করিনি, বললেন ডক্টর কোলোরিস, আশ্চর্য শান্ত। আমরা বিজ্ঞানী, ঐতিহাসিক বিষয় পরীক্ষা করছি। এ কারণে খুন হয়ে যাচ্ছি, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। কাজ ঝাঁকালো বাইকার। হে হে, যেন কৌতুক করছে সে। আমরা হুকুমের দাস মাত্র। তোমরা জানলে কিভাবে আমরা চেম্বারে ঢুকেছি? জিজ্ঞেস করলো ওয়ালডেন। আমাদেরকে খবর দেওয়া হয়েছে, এর বেশি কিছু জানতে চেও না। কিন্তু কে খবর দিল? আমাদের ওখানে ঢোকার ব্যাপারটা মাত্র 5 জন মানুষ জানে। আমরা শুধু শুধু সময় নষ্ট করছি,
ঘোদ ঘোদ করে বলল দ্বিতীয় বাইকার। এসো কাজটা শেষ করি, তারপর লাশগুলো কাছাকাছি সাপটে ফেলে কেটে পড়ি। এ স্রেফ পাগলামি, বিড়বিড় করলেন কলোরিস, কণ্ঠস্বরে কোনো রকম আবেগ নেই। পাথরের ফাঁক থেকে বেরিয়ে এলো রানা। বাইকের এক্সস্ট থেকে মৃদু আওয়াজ বেরোচ্ছে, ওর পায়ের শব্দ চাপা পড়ে যাবে। কথাবার্তায় মন রয়েছে, বাইকে বসা তৃতীয় লোকটা পিঠের কাছে রানার উপস্থিতি টেরই পেল না। এই মুহূর্তে রানার সমস্যা হলো, শত্রু যত জঘন্য চরিত্রের লোকই হোক, পেছন থেকে তাকে ছুরি মারা সম্ভব নয় ওর পক্ষে। হেলমেটের নিচে লোকটার ঘাড়ে মারল ও, তবে উল্টো করে ধরা ছুরি দিয়ে। হাতটা বেশ মোটা ও ভারী, ঠিকমতো লাগাতে পারলে শত্রুর মারা যাবারই কথা, তবে রানা শুধু অজ্ঞান করার জন্য মেরেছে। নিজের সিটে নিঃশব্দে ঢলে পড়ল বাইকার, জ্ঞান হারিয়ে কাঁধ হলো রানার গায়ে। ঝুঁকে তাকে ধরল রানা, বাইক সহ ধীরে ধীরে শুইয়ে দিল ওর কাট ট্র্যাকের ওপর। বাইকটার ইঞ্জিন এখনো অলস আওয়াজ করছে। দ্রুত হাত চালালো রানা, বাইকারের চেস্ট প্রোটেক্টর সরিয়ে দিয়ে বগলের তলায় আটকানো শোল্ডার হোলস্টার থেকে বের করে আনলো পিস্তল, প্যারা অর্ডিন্যান্স 10.1 রাউন্ড, .45 ক্যালিবার অটোমেটিক। ওর ডান দিকে দাঁড়ানো বাইকারের দিকে তাক করলো অস্ত্রটা, তারপর টেনে ধরলো হ্যামার। এর আগে P10 ব্যবহার করেনিও, তবে অনুভবের সাহায্যে বুঝলো নুমা ভেহিকেলে রাখা ওর কোল্ট .45-এর মতোই এটা, ম্যাগাজিন পুরোপুরি ভর্তি। বাইকগুলোর আলোয় ভেসে যাচ্ছে খুনি দুজন। নিজেদের পেছনে রানার উপস্থিতি এখনও টের পায়নি তারা, তবে ডক্টর কলোরিজ হঠাৎ দেখে ফেললেন ওকে। বিস্মিত হয়ে বললেন, আপনি ওদিকে গেলেন কখন? কার সঙ্গে কথা বলছো তুমি? জানতে চাইল প্রথম বাইকার। তার পেছন থেকে শান্ত স্বরে জবাব দিল রানা, এই যে আমার সঙ্গে। এক ঝটকায় যে যার অস্ত্র বের করে একযোগে ঘুরল তারা, মাত্র 1 সেকেন্ডের মধ্যে। রানার 2 হাতে ধরা অস্ত্রটা সামনে লম্বা করা, হাঁটু দুটো সামান্য বাঁকানো, অ্যাকশন মুভিতে যেমনটি দেখা যায়। ওর প্রথম গুলি ডান দিকে দাঁড়ানো বাইকারের গলায় লাগলো, চুল পরিমাণ সরে গেল P10। দ্বিতীয়বার ট্রিগার টানলো রানা। বাম দিকের বাইকার বুকে খেলো গুলিটা, ঠিক যে মুহূর্তে তার নিজের অস্ত্র আলোর সামনে দাঁড়ানো রানার দেহ রেখায় লক্ষ্য স্থির করেছে। রানা ভাবতে পারেনি এভাবে চোখের পলকে রিয়াক্ট করবে তারা। গুলি করতে যদি আর মাত্র 1 সেকেন্ড দেরি হতো, এই মুহূর্তে রানারই লাশ পড়ে থাকতো গ্রেনেডের মেঝেতে। গুলির আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে ওদের কাছে। হয়তো 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড, কারো মুখ থেকেই কোনো শব্দ বেরোলো না। শাহানা, কলোরিজ আর ওয়ালডেন বিস্ফোরিত চোখে তাদের পায়ের কাছে পড়ে থাকা লাশ দুটো দেখছে। আল্লাহর দোহাই লাগে, কেউ বলবেন এসব কি হচ্ছে এখানে? বলল শাহানা, গলায় জোর নেই। তারপর রানার দিকে মুখ তুলল সে। আপনি ওদেরকে খুন করলেন? হ্যাঁ, তা না হলে আপনাদের লাশ পড়ে থাকতো এখানে, বলল রানা, তার কাঁধে মৃদু চাপড় দিল। এগিয়ে এসে ঝুঁকলো ওয়ালডেন, লাশগুলো খুঁটিয়ে দেখছে। কারা এরা? সেটা নিশ্চয়ই একটা রহস্য, বললেন কলোরিস, তবে পুলিশই সব তদন্ত করে বের করবে। ঝট করে একটা হাত বাড়িয়ে দিলেন তিনি। আমি আপনার সঙ্গে হ্যান্ডশেক করতে চাই, মিস্টার। হঠাৎ স্থির হয়ে গেলেন, চোখে মুখে বিস্ময়। কি আশ্চর্য, যিনি আমার প্রাণ বাঁচালেন, আমি তার নামটা পর্যন্ত জানি না। ওর নাম মাসুদ রানা, বলল শাহানা। মনে হয় না এত বড় ঋণ কোনোদিন শোধ করার সুযোগ পাবো আমরা। চেহারা দেখে মনে হলো যতটা না স্বস্তি বোধ করছেন, তার চেয়ে বেশি যন্ত্রণায় ভুগছেন ডক্টর কলোরিজ। সত্যি অসম্ভব কৃতজ্ঞ বোধ করছি, বলল ওয়ালডেন, রানার পিঠে হাত চাপড়ালো। এখানে আসার জন্য কোন মাইনটায় ঢুকতে হয়েছিল ওদেরকে? তাকে জিজ্ঞেস করলো রানা। এক মুহূর্ত চিন্তা করে জবাব দিল সে, খুব সম্ভব প্যারাডাইস মাইন। এর অর্থ ডিনামাইটের সাহায্যে পাথর ধস ঘটিয়ে নিজেদেরকেও তারা ফাঁদে ফেলে দিয়েছিল, জেনে শুনে, বললেন কলোরিজ। মাথা নাড়ল রানা। জেনে শুনে নয়, তারা জানতো অন্য একটা রুট ধরে সার্ফেসে ফিরে যেতে পারবে। মারাত্মক ভুলটা করেছে পরিমাণে খুব বেশি ডিনামাইট ব্যবহার করে। ধারণা করতে পারেনি মাটি থরথর করে কেঁপে উঠবে, ফলে ভেঙে পড়বে টানেল, খুলে যাবে আন্ডারগ্রাউন্ড ফাটলের মুখ। ওগুলো খুলে যাওয়াতেই তো পানি উঠে এসেছে। মাইনের ভেতর পথ হারিয়ে কয়েক ঘন্টা ঘোরাফেরা করেছে তারা, বললেন কলোরিজ। তারপর আমাদেরকে দেখতে পেয়েছে। প্রশ্ন হলো, কে তাদেরকে পাঠিয়েছে? বলল রানা। ওই লোককে জিজ্ঞেস করলে জানা যাবে, অজ্ঞান বাইকারের দিকে হাত তুলে বলল ওয়ালডেন। ভালো কথা, ওকে নিয়ে কি করব আমরা? হাত পা বাঁধার মতো রশি নেই, কাজেই তার বুট জোড়া খুলে নেব, বলল রানা।
খালি পায়ে মাইনে টানেল ধরে বেশি দূর কেউ যেতে পারে না। আপনি বেটাকে ফেলে রেখে যেতে চান? অচল একটা শরীরকে বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। শেরিফকে খবর দেবো আমরা, তিনি ডেপুটি পাঠিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করবেন। আপনারা কেউ বাইক চালাতে জানেন? ওয়ালডেন জানে, জানে শাহানাও। কলেজে পড়ার সময় সপ্তাহে একদিন বাবার মোটরসাইকেল নিয়ে বেড়াতে বেরোতো। আপনি? ডক্টর কোলোরিসকে জিজ্ঞেস করলো রানা। না, চড়িনি, চড়তে চাইও না। কেন জানতে চাইছেন? খুনিদের সুজুকি 3টি ব্যবহার করব আমরা। চওড়া হাসি হেসে ওয়ালডেন বলল, আমি রাজি। আমি শেরিফ না আসা পর্যন্ত অপেক্ষা করতে চাই, বললেন কোলোরিস। আপনারা যান। কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে ডক্টর কোলোরিস, একজন খুনির সঙ্গে আপনাকে একা রেখে যেতে চাই না। দৃঢ় ভঙ্গিতে মাথা নাড়লেন কোলোরিস। চিন্তা করবেন না, নিজেকে আমি রক্ষা করতে জানি। তাছাড়া বাইকের সামনে হোক আর পেছনে, চড়তে না হলেই আমি খুশি হই। আপনার ইচ্ছে। হার মানল রানা। ঝুঁকে লাশ দুটোর আগ্নেয়াস্ত্র কুড়িয়ে নিল ও। একটা P10 বাড়িয়ে ধরল কোলোরিসের দিকে। খনিটার কাছ থেকে অন্তত 20 ফুট দূরে থাকবেন। ডাইভ লাইটটাও দিল তাকে। শেরিফের লোকজন না আসা পর্যন্ত ব্যাটারি শেষ হবে না। খানিক ইতস্তত করে অস্ত্রটা নিলেন ডক্টর কোলোরিস। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে আমি খুন করতে পারবো কিনা সন্দেহ আছে আমার, প্রতিবাদের সুরে বললেন তিনি। তবে তার কণ্ঠস্বরে ঠান্ডা হিম আর ধারালো একটা ভাব ফুটল। এদেরকে মানুষ বলে ধরে নিলে ভুল করবেন। এরা একটা মেয়েকে জবাই করে হাত পর্যন্ত ধোবে না, আইসক্রিম খেতে বসে যাবে। বাইকগুলোর ব্রেক, থ্রোটল কলাম ইত্যাদি কিভাবে কাজ করে দেখে নিতে 1 মিনিটের বেশি লাগলো না ওদের। ডক্টর কোলোরিজের উদ্দেশ্যে হাত নেড়ে সগর্জনে রওনা হলো রানা। ওর পেছনে থাকলো শাহানা আর ওয়ালডেন। মিনিট 10 সাবধানে এগিয়ে মাত্র 3 মাইল পার হলো ওরা। তবে একটা লিফট শ্যাফটে চড়ে অন্য একটা মাইনের আপার লেভেলে উঠে এসেছে। রানার ডিরেকশনাল কম্পিউটারে সেটার নাম দেখা গেল, দ্য সিটিজেন। টানেলের একটা মাথায় এসে বাইক থামালো ও। খুদে মনিটর দেখছে। আমরা কি পথ হারিয়েছি? গলা চড়িয়ে জানতে চাইল শাহানা। বাঁদিকে টানেল ধরে আর 200 গজ এগুলি নিউ ওয়ান্ডার হোটেলের নিচে পৌঁছবো আমরা। জনসন ক্লেমে ঢোকার পথটা প্রায় 100 বছর ধরে চাপা পড়ে আছে, বলল ওয়ালডেন। ওই পথ দিয়ে বেরোনো অসম্ভব। দেখতে অসুবিধে কি? বলে বাইক ছেড়ে দিল রানা। বাকি দুজন পিছু নিল। 2 মিনিট পর আবার থামলো সবাই, সামনে ইটের পাঁচিল পথ রোধ করে দাঁড়িয়ে। ঘুরুন মিস্টার রানা, বলল ওয়ালডেন। বেরোনোর অন্য পথ খুঁজতে হবে। মনে হলো তার কথা যেন শুনতে পায়নি রানা। অন্যমনস্ক ভঙ্গিতে হাত বাড়িয়ে ইটের পাঁচিলটা ছুঁলো ও। আপনারা বাইক নিয়ে সার্ট টানেলে ঢুকে পড়ুন, বলে নিজের বাইক নিয়ে পিছু হটতে শুরু করলো। মিনিট খানিক পিছু হটার পর থামলো রানা। তারপর স্পিড বাড়িয়ে ইটের দেয়ালটার দিকে ছুটে গেল। সাইড টানেল থেকে উকি দিয়ে ওয়ালডেন আন্দাজ করলো রানার বাইক ঘন্টায় 30 মাইল বেগে ছুটছে। ইটের দেয়াল যখন আর 20 গজ দূরে, হ্যান্ড কন্ট্রোল ছেড়ে দিয়ে সিটের ওপর দাঁড়িয়ে পড়ল রানা। তারপর মাথার ওপর হাত তুলে ছাদ ঢাকা টিম্বারের কিনারা ধরে ঝুলে পড়ল। সবেগে ছুটছে বাইক। সংঘর্ষের আওয়াজে কেঁপে উঠল টানেলের পাথুরে গা। ইটের দেয়াল বিস্ফোরিত হয়েছে। ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেছে মোটর বাইকটা। ধুলোর মেঘ দ্রুত ছড়িয়ে পড়তে দেখা গেল। টিম্বারের কিনারা ছেড়ে দিয়ে ঝুপ করে নিচে পড়ল রানা। তারপর ছুটল সদ্য ভাঙা দেয়ালটার দিকে। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে ওয়ালডেন। আলগা ইট সরিয়ে বাইকের তৈরি গর্তটাকে আরো বড় করছে। তারপর সে তার মাইনার ল্যাম্পের আলো ফেলল ভেতরে। কয়েক সেকেন্ড পর ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকালো সে। আমরা বোধহয় খুব বড় একটা বিপদে জড়িয়ে পড়েছি। কেন, কি হয়েছে জানতে চাইল শাহানা। এ পথ দিয়েও বেরোতে পারবো না? বেরোতে পারবো, বলল ওয়ালডেন, তবে খরচটা খুব বেশি পড়ে যাবে। খরচ? হেঁটে এসে ফাঁকটায় মাথা গুলিয়ে ভেতরে তাকালো রানা। ও গড নো, গুঙ্গিয়ে উঠল ও। কি ব্যাপার? ধৈর্য হারিয়ে প্রায় চেঁচিয়ে উঠল শাহানা। মোটরসাইকেল, বলল রানা। রেস্তোরাঁর ওয়াইন সেলারে বিধ্বস্ত হয়েছে ওটা। পুরনো মদের 1-150 বোতল গুড়িয়ে গেছে। মদের বন্যা বয়ে যাচ্ছে মেঝেতে। পরিস্থিতিটা ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে ওরা তিনজন খুব বেশি সময় নিল না, কিন্তু শেরিফ চাক রেগান ওদের কথা সহজে বিশ্বাস করতে রাজি না হওয়ায় ঘণ্টাখানেক সময় অযথা নষ্ট হলো। অবশেষে বন্দি খুনি আর তার 2 সঙ্গীর লাশ দেখতে চাইল সে। শাহানাকে হোটেলের একটা কামরায় তুলে দিয়ে রওনা হলো ওরা।
রানার হিসেবে হোটেল থেকে জায়গাটা দূরত্ব হবে 600 গজ। শেরিফের সঙ্গে একজন ডেপুটি আছে, তার কাছ থেকে একটা টর্চ চেয়ে নিল ও কয়েকশো ফুট পর পর একবার করে জেলে সামনেটা দেখে নিচ্ছে। অন্ধকারের উপরও কড়া নজর রাখছে ও ডক্টর কোলোরিজের কাছে রেখে যাওয়া ডাইভ লাইটটা জ্বললে যাতে দেখতে পায়। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, চিন্তাটা মাথায় আসতেই দাঁড়িয়ে পড়ল রানা। আলোটা একবার জ্বাললো, তারপরে নিভিয়ে ফেলল। সামনে গাঢ় অন্ধকার। আমরা পৌঁছে গেছি, ওয়ালডেনকে বলল ও। তা কি করে সম্ভব? ওয়ালডেন বিস্মিত। তাহলে তো ডক্টর কোলোরিজ আমাদের পায়ের শব্দ পেয়ে আলো দেখে চিৎকার করতেন বা সংকেত দিতেন। কথা থেমে গেল তার। কি যেন ঠিক নেই। টানেলের একটা দেয়ালের ফাঁকে আলো ফেলল রানা। বাইকাররা আসছে দেখে এই ফাঁকটায় আমি লুকিয়েছিলাম। ওর পাশে এসে দাঁড়ালো শেরিফ রেগান। আমরা থেমেছি কেন? শুনে যাই মনে হোক, জবাব দিল রানা, তারা গায়েব হয়ে গেছে। মানে? যিশুর কিরে, যিশুর মায়ের কিরে? আপন মনে বিড়বিড় করছে ওয়ালডেন। দুটো লাশ, একটা অজ্ঞান দেহ, আর ডক্টর কোলোরিসকে ঠিক এই জায়গায় রেখে গেছি আমরা। ডক্টরের হাতে পিস্তল আছে। মেঝেতে হাঁটু গাড়ল রানা। ধীরে ধীরে 180 ডিগ্রি ঘোরাচ্ছে টর্চের আলোটাকে। চোখ দুটো জমিন আর ওরকার ট্র্যাকের প্রতিটি ইঞ্চি পরীক্ষা করে দেখছে। মিস্টার রানা, শুরু করলো ওয়ালডেন, তবে রানা হাত নাড়তে চুপ করে গেল। রানা ভাবছে ডক্টর কোলোরিজের খুনিটা যদি চলে গিয়ে থাকে, নিজেদের উপস্থিতির ক্ষুদ্র কিছু নমুনা নিশ্চয়ই ফেলে যাবে। তাছাড়া খুনিদের খুন করার জন্য P10 ব্যবহার করেছিল ও অস্ত্রটা থেকে ইজেক্ট হওয়া শেল কেসিংও পড়ে থাকার কথা এখানে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। রানার ঘাড়ের পেছনটা সরসর করছে। হঠাৎ চোখের কোণে ধরা পড়ল জিনিসটা। কালো একটা তার, 18 ইঞ্চি দূরে, এত পাতলা যে গায়ে টর্চের আলো লাগলে ছায়া পড়েনি। তারটাকে অনুসরণ করলো টর্চের আলো। রেল ট্র্যাক টপকালো, দেয়াল বেয়ে উঠছে, ওভারহেড টিম্বারে আটকানো কালো ক্যানভাসের বান্ডিলে গিয়ে ঢুকেছে। শেরিফ, জিজ্ঞেস করলো রানা, আপনার নিশ্চয়ই বম্ব ডিসপোজাল ট্রেনিং নিয়ে আছে? আর্মিতে ডেমোলিশন এক্সপার্ট ছিলাম। কেন জানতে চাইছেন মিস্টার রানা? হাত তুলে তারটা দেখালো রানা। ওখানে ওটা একটা বুবি ট্র্যাপ। খুনিরা আমাদেরকে জমের বাড়ি পাঠাবার ব্যবস্থা করে রেখে গেছে। ক্যানভাসের কালো বান্ডিলটা কাছ থেকে ভালো করে পরীক্ষা করলো শেরিফ রেগান। মাথা ঝাঁকালো সে। ইয়েস মিস্টার রানা, আপনি ঠিকই ধরেছেন, এখানে আপনাদের শত্রু আছে। তারা আপনারও শত্রু শেরিফ, কারণ তারা জানতো আমাদের সঙ্গে আপনারাও ডক্টর কোলোরিজের কাছে আসছেন। প্রফেসর কোথায়? জানতে চাইল ওয়ালডেন। তিনি বা খুনিটা কোথায় গেল? দুটো সম্ভাবনার কথা ভাবছি আমি, বলল রানা। জ্ঞান ফিরে পেয়ে ডক্টর কোলোরিজকে কাবু করে ফেলে খুনি। তার হাতে মারা গেছেন ভদ্রলোক। লাশটা কাছাকাছি কোনো শাফটে ফেলে দেওয়া হয়েছে, তারপর বিস্ফোরক ফিট করে আরেকটা টানেল ধরে পালিয়েছে খুনি। মিস্টার রানা, আপনার উচিত রূপকথা লেখা। তাহলে বুবি ট্র্যাপটার একটা ব্যাখ্যা দিন। আমরা এখনও জানি না বান্ডিলটায় সত্যি বিস্ফোরক আছে কিনা। সবাইকে নিয়ে 50 গজ পিছিয়ে এলো রানা। তারপর ট্র্যাকের উপর দিয়ে একটা ওরকার ঠেলে দিল। ঢালু লাইন ধরে দ্রুত ছুটল কার। ওই লাইনের উপর দিয়েও দেয়ালের দিকে গেছে কালো তারটা। 20 সেকেন্ড পর প্রচণ্ড বিস্ফোরণে প্রায় ছিটকে পড়ার অবস্থা হলো ওদের। ধুলোর আর আলোড়িত মেঘটা পাশ কাটিয়ে গেল ওদেরকে। কয়েক টন পাথর ধসে পড়ল টানেলের ভেতর। শেরিফের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল ওয়ালডেন, আপনার সন্দেহ দূর হয়েছে? রানার দিকে ফিরল শেরিফ। তাড়াহুড়ো করতে গিয়ে একটা ব্যাপার একদম ভুলে গেছেন, বলল সে। কি? ডক্টর কোলোরিজ, ওই যে পাথর ধস হলো, তিনি হয়তো ওটার ওদিকে কোথাও বেঁচে আছেন। এমনকি যদি মারাও গিয়ে থাকেন, তার লাশ উদ্ধার করার কোনো উপায় রইল না। সেটা সময়ের অপচয়, সংক্ষেপে মন্তব্য করল রানা। আপনি মাত্র একটা সম্ভাবনার কথা বলেছেন মিস্টার রানা, মনে করিয়ে দেওয়ার সুরে বলল শেরিফ। দ্বিতীয়টার কথা বলবেন না? ছোট্ট করে মাথা ঝাঁকালো রানা। ডক্টর কোলোরিজ, মৃদুকণ্ঠে বলল ও, মারা যাননি। আপনি বলতে চাইছেন তৃতীয় খুনিটা তাকে খুন করেনি? জিজ্ঞেস করলো ওয়ালডেন। নিজের বসকে কেন সে খুন করতে যাবে? পাল্টা প্রশ্ন করলো রানা। বস? নিঃশব্দে একটু হেসে জোর দিয়ে বলল রানা, ডক্টর কোলোরিজ খুনিদেরই একজন। ওয়ালডেনের স্ত্রী আমান্ডা খুব যত্ন করে ডিনার খাওয়ালো ওদেরকে। তার আগে মাইনের ভিতর কি ঘটেছে শোনার পর, আপনি আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছেন, এই ঋণ কী করে শোধ করব বলে সাদরে রানাকে জড়িয়ে ধরেছিল। আমি আসলে চিট করেছি, মুখে স্মিত ট্রেডমার্ক হাসিটা নিয়ে বলল রানা। আপনার স্বামীকে রক্ষা করতে গিয়ে নিজেকে আমার বাঁচাতে হয়েছে।
এইচএফ আপনার বিনয়। বিব্রত বোধ করে কার্পেটের দিকে তাকিয়ে রয়েছে রানা। এটা দেখে বিস্মিত হলো শাহানা। সে বলল, এই ভদ্রলোক একা শুধু আপনার স্বামীকেই বাঁচাননি। ডিনারের পর কিচেন হয়ে বাড়ির পেছনের বাগানে চলে এলো ওরা। কাঁচ দিয়ে ঘেরা একটা কামরায় বসে গল্প করার সময় ওয়ালডেন বলল, ডক্টর কোলোরিজ সম্পর্কে আপনার ধারণা আমি মেনে নিতে পারছি না মিস্টার রানা। আমার মনে হচ্ছে তৃতীয় লোকটার হাতে খুন হয়েছেন তিনি। শাহানা বলল, আমিও আপনার সঙ্গে একমত। একজন শ্রদ্ধেয় বিজ্ঞানী কখনো এ ধরনের কিছুর সঙ্গে নিজেকে জড়াতে পারেন না। কোলোরিজের সঙ্গে আজই তো আপনার প্রথম দেখা, জানতে চাইল রানা। হ্যাঁ, তবে তার খ্যাতি সম্পর্কে জানা আছে আমার। কি করে বুঝলেন ওই লোকটা ডক্টর কোলোরিজের ভূমিকায় অভিনয় করছিল না? ঠিক আছে, বলল ওয়ালডেন, ধরে নেওয়া যাক লোকটা জাল উন্মাদ বাইকারদের সঙ্গে কাজ করছিল। তাহলে এটা ব্যাখ্যা করবেন কিভাবে যে আপনি হাজির না হলে আমাদের সঙ্গে সেও নির্ঘাত ডুবে মারা যেত? ঠিক, বলল শাহানা, খুনিরা তাকেও যদি মেরে ফেলার চেষ্টা করে থাকে তাহলে সে তাদের দলের লোক হতে পারে না। তার সঙ্গীরা ব্যাপারটা লেজে গোবরে করে ফেলেছিল। তারা ডেমোলিশন এক্সপার্ট হতে পারে, কিন্তু ওয়ালডেনের মতো প্রফেশনাল হার্ড রক মাইনার নয়। ছাদ ধসিয়ে দিয়ে একটা টানেল ব্লক করতে চেয়েছিল তারা, কিন্তু বেশি বিস্ফোরক ব্যবহার করায় এমন কিছু জায়গার পাথর ভেঙে পড়ে যে পাথরগুলো একটা আন্ডার ওয়াটার নদীকে আটকে রেখেছিল। হিসেব গোলমাল করে ফেলায় প্ল্যানটা ভেস্তে যায় তাদের। বসকে উদ্ধার করার জন্য ভেঙে পড়া জায়গাটাকে ঘুরে আসার আগেই শাফট আর কালো খুলির চেম্বার ডুবে যায়। টানেলের ছাদ ভেঙে ফেলতে চাইল কেন? প্রশ্ন করল ওয়ালডেন। তাতে কী লাভ হয়েছে তাদের? তারা পারফেক্ট মার্ডার চাইছিল, বলল রানা। তাদের ইচ্ছে ছিল মাথায় পাথর ঠুকে আপনাদের দুজনের মগজ বের করবে, তারপর ভাঙা টানেলের আবর্জনার নিচে ঢুকিয়ে রাখবে লাশগুলো। পরে যদি পাওয়া যায় ওগুলো সবাই মাইনিং অ্যাক্সিডেন্ট বলে রায় দেবে। কিন্তু কেন মারবে আমাদেরকে? জিজ্ঞেস করলো শাহানা, চোখে মুখে অবিশ্বাস। কি উদ্দেশ্যে? কারণ আপনারা একটা হুমকি। মিস্টার ওয়ালডেন, আর আমি হুমকি? হতভম্ব দেখালো শাহানাকে। কার জন্য? টাকা পয়সা আর গোপন স্বার্থ আছে এমন কোনো অর্গানাইজেশন বা দলের জন্য যারা চাইছে না কালো খুলিটা সহ ওই চেম্বারের কথা জানাজানি হয়ে যাক। বড় মাপের একটা আর্কিওলজিক্যাল আবিষ্কার কী কারণে কেউ চেপে রাখতে চাইবে? কেন চাইবে জানি না, তবে আমার ধারণা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এরকম বড় মাপের আবিষ্কারে আরও অনেক লাশ পড়েছে। আরিজোনা স্টেট ইউনিভার্সিটির ডক্টর ক্লিফ ময়হনির কথা মনে পড়ে যাচ্ছে আমার, বলল শাহানা। ভুরু কুঁচকে চিন্তা করছে। তার নেতৃত্বে একটা আর্কিওলজিক্যাল এক্সপিডিশনে এ ধরনের রহস্যময় কাণ্ড ঘটেছে। চিলের মাউন্ট লামকারে একটা কেভ এক্সপ্লোর করার সময় কয়েকজন ছাত্রসহ খুন হন তিনি। মৃত্যুর কারণ কি ছিল? তারা ঠান্ডায় জমে মারা যান, বলল শাহানা। ব্যাপারটা খুবই অদ্ভুত। অন্তত লাশগুলো উদ্ধার করার পর রেস্কিউ টিমের রিপোর্টে তাই বলা হয়। আবহাওয়া ঠিক ছিল, ঝড়টর ওঠেনি, টেম্পারেচার ছিল ফ্রিজিং পয়েন্টের ঠিক নিচে। কেন ময়নিহান আর তার ছাত্ররা হাইপারথার্মিয়ায় আক্রান্ত হলো তদন্ত করে তার কারণ বের করা যায়নি। ওই কেভে আর্কিওলজিক্যাল কী জিনিস ছিল জানতে চাইল রানা। নিশ্চিতভাবে কেউ ব্যাপারটা জানে না। নিউ ইয়র্কে দুজন সফল ট্যাক্স অ্যাটর্নি অ্যামেচার মাউন্টেন ক্লাইম্বার চূড়া থেকে নামার সময় কেভটা দেখতে পেয়ে ভেতরে ঢোকে। তাদের বর্ণনা থেকে জানা যায় কেভের ভেতরে প্রাচীন আর্টিফ্যাক্ট নিপুণভাবে সাজানো ছিল। এই বর্ণনা দেওয়ার কিছুক্ষণ পরেই নিহত হয় তারা। রানার দৃষ্টি অপলক হয়ে উঠল। তারাও মারা গেল? বাড়ি ফেরার পথে স্যান্টিয়াগো এয়ারপোর্টে টেক অফ করার সময় তাদের প্রাইভেট প্লেনটা ক্র্যাশ করে। দেখা যাচ্ছে বিরাট রহস্য। কিন্তু কেভে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি, বলল শাহানা। হয় অ্যাটর্নিরা অতিরঞ্জিত করেছিলেন, নয়তো আর্টিফ্যাক্টগুলো কেউ সরিয়ে ফেলেছে। শাহানার হয়ে রানাই শেষ করলো বাক্যটা। আমি ভাবছি অ্যাটর্নিরা কালো কোনো খুলে পেয়েছিলেন কিনা, মৃদু কণ্ঠে বলল ওয়ালডেন। মাথা ঝাঁকালো রানা। সেটা কোনো দিন জানা যাবে না। কালো খুলের চেম্বারে যে নোট নিয়েছিলেন সব ঠিক আছে তো? শাহানাকে জিজ্ঞেস করলো ওয়ালডেন। মাইনে সাতটাবার সময় পাতাগুলো ভিজে গিয়েছিল, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। তবে লিপিগুলোর কি অর্থ জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো না। পরিচিত কোনো রাইটিং ফর্মের সঙ্গে সংকেতগুলো মেলে না। তাহলে কি ওগুলোর অর্থ করা যাবে না? জানতে চাইল রানা। সেটা কম্পিউটার ল্যাবে বসে ভালো করে পরীক্ষা করার পর বলতে পারবো। তবে বলে রাখি, আমি ছাড়া ওই চেম্বারে বহু বছর কেউ ঢোকেনি, জোর দিয়ে বলল ওয়ালডেন। আশেপাশের পাথরে খোঁড়াখুড়ির কোনো দাগ নেই। চোখ থেকে চুল সরালো শাহানা। ধাঁধাটা হলো কি উদ্দেশ্যে কে ওটা বানায়।
এবং কখন? জুড়ে দিল রানা। ওই কালো খুলির চেম্বার আর খুনিরা কিভাবে যেন এক সুতোয় বাঁধা। হঠাৎ একটা দমকা বাতাস শীষ দিয়ে ক্যানিয়নের মাথায় উঠে এলো, কাঁচ দিয়ে মোড়া কামরার জানালাগুলোকে ঝলমল শব্দে কাঁপিয়ে দিয়ে গেল। ঠান্ডায় শিউরে উঠল শাহানা। যাই, কোটটা নিয়ে আসি। ঘাড় ফিরিয়ে বাড়ির দিকে তাকালো ওয়ালডেন। কে জানে আমার কি করছে। লাফ দিয়ে রানাকে সিধে হতে দেখে থেমে গেল সে। বিদ্যুৎ গতিতে নড়াচড়ে এতটুকু বিরতি না দিয়ে মাইনারকে কাঠে টেবিলের নিচে ফেলে দিল রানা। তারপর শাহানাকে ফেলে দিল মেঝেতে। নিজের শরীর দিয়ে দ্রুত ঢেকে ফেলল তাকে। বাগানের ভেতর, বাড়ির ডান পাশেও ছায়ার ভেতর আরও কাছাকাছি গাঢ় ছায়ামূর্তি নড়াচড়া টের পাওয়া যাচ্ছে। পর মুহূর্তে কাছাকাছি একটা গাঢ় ছায়া থেকে দুটো গুলির আওয়াজ হলো। দম ফুরিয়ে যাওয়ায় রানার শরীরের নিচে হাঁপাচ্ছে শাহানা। ধরেছি বেটাকে। রানার পরিচিত একটা কণ্ঠস্বর আশ্বস্ত করার সুরে বলল কথাটা। শরীরটাকে গড়িয়ে দিয়ে শাহানার উপর থেকে নামলো রানা। নিজে সিধে হলো, তারপর দাঁড়াতে সাহায্য করলো তাকে। ধপ করে একটা চেয়ারে বসে পড়ল শাহানা। টেবিলের তলা থেকে ওয়ালডেনকেও বের করলো রানা, সাহায্য করলো দাঁড়াতে। গুলির আওয়াজ, ওই কণ্ঠস্বর। ফিসফিস করলো ওয়ালডেন, এখনো আচ্ছন্ন বোধ করছে। চিন্তার কিছু নেই, অভয় দিয়ে বলল রানা। বসে আমাদের দলে। আমার বাচ্চারা। নার্ভাস হয়ে পড়ায় তোতলাচ্ছে ওয়ালডেন ঘুরে বাড়ির দিকে ছুটল। বাথটাবে নিরাপদে আছে, বলল রানা। খপ করে তার একটা হাত ধরে ফেলল। কিভাবে? কারণ আমি ওদেরকে ওখানে লুকোতে বলে দিয়েছি। তেজি সারের মতো শক্ত সমর্থ এক লোক বাড়িটাকে ঘিরে থাকা ঝোপঝাড়ের ভেতর থেকে বেরিয়ে আসছে। পরনে হুডসহ আরেকটি হোয়াইট জাম্পস্যুট। তুষারের উপর দিয়ে একটা দেহকে টেনে আনছে সে। যাকে টেনে আনছে তার পরনে নিনজা স্যুট, মুখটা স্কি মাস্কে ঢাকা। আকাশে এখনো যে অল্প আলো আছে তাতে পরিষ্কার দেখা গেল সাদায় মোড়া শক্ত সমর্থ লোকটার মাথায় কোকড়ানো চুল, মুখে শব্দহীন ঝকঝকে হাসি। দেহটার একটা পা ধরে টেনে আনছে সে 10 কেজি ওজনের আলুর বস্তার মতো অনায়াস ভঙ্গিতে। কোনো সমস্যা? শান্ত সুরে জিজ্ঞেস করলো রানা। কাচের ঘর থেকে বাগানে বেরিয়ে এসে তুষারের উপর দাঁড়ালো। না, জবাব দিল আগন্তুক। সাপের মতো চুপিসারে ঢুকতে চেয়েছিল, কল্পনাও করেনি অ্যাম্বুশের সামনে পড়তে হবে। মুখটা রক্তশূন্য লাগছে। শাহানা জিজ্ঞেস করলো, মিস্টার রানা, এটা আপনার প্ল্যান? মাথা ঝাঁকালো রানা। এই খুনিরা হলো। পায়ের কাছে পড়ে থাকা লোকটাকে দেখার জন্য থামলো ও। ফ্যানাটিক। এই রহস্যময় চেম্বারে যারা ঢুকেছে তাদের মেরে ফেলতে চাওয়ার কী কারণ আমি জানি না। যাই হোক, ওদের প্ল্যান ভণ্ডুল করে দেওয়ার তালিকায় আমার নামটা 1 নম্বরে রাখে ওরা। ওদের দুটো ভয়, চেম্বারে ফিরে গিয়ে কালো খুলিটা নিয়ে আসতে চাইবো আমি, আর শাহানা প্রাচীন লিপির অর্থ বের করে ফেলবে। জানতাম খুনিদের একজন পালিয়েছে, ধরে নিয়েছিলাম আড়াল থেকে খবর আর নজর রাখছে সে, সুযোগ মতো ছোবল মারবে। কাজেই টোপ ফেলে অপেক্ষা করছিলাম। এর মধ্যে শেরিফের থাকা উচিত ছিল না? জানতে চাইল শাহানা। সম্ভবত এই মুহূর্তে আপনার হোটেল কামরা থেকে এই ফ্যানাটিকের সঙ্গীকে গ্রেফতার করছেন শেরিফ রেগান। আপনার নোটবুক আর ক্যামেরা চুরি করতে ওখানে ঢোকার কথা তার। এই ভদ্রলোককে? ওকে তো শেরিফের কেউ বলে মনে হচ্ছে না, বলল ওয়ালডেন। হাত তুলল তেজি ঘোড়ার মতো আগন্তুকের দিকে। সহাস্যে আগন্তুকের বৃষস্কন্ধে একটা হাত তুলে দিল রানা। এ আমার অতি পুরনো আর প্রিয় বন্ধু ববি মোরল্যান্ড। ওই তো আততায়ীর ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। নুমায় আছে ও। করমর্দন আর কুশলাদি বিনিময়ের পালা দ্রুত শেষ হলো। গুলি খেল কে? বন্ধুকে জিজ্ঞেস করলো রানা। সে আর আমি দুজন একসঙ্গে গুলি করি আমরা, বলল মোরল্যান্ড। নিতম্বের কাছে সামান্য ছেঁড়া জাম্পস্যুটটা দেখালো। তার বুলেট আমার চামড়া ছুঁতে ছুঁতেও ছোঁয়নি, আর আমার বুলেট তার ডান ফুসফুসে ঢুকেছে। তুমি ভাগ্যবান। কে জানি, কাজ ঝাঁকালো মোরল্যান্ড। আমার লক্ষ্য স্থির ছিল, ওরটা ছিল না। লোকটা কি এখনো বেঁচে আছে? বোধ হয়। তবে এ জীবনে আর ম্যারাথনে নাম লেখাতে হবে না। ও ডিয়ার গড! অকস্মাৎ প্রায় আটকে উঠল শাহানা। ঝুঁকে তুষারের ওপর পড়ে থাকা লোকটাকে দেখছিল সে। ঝট করে সিধে হলো। ইনি তো দেখছি ডক্টর কোলোরিস। না শাহানা, নরম সুরে বলল রানা। এ লোক ডক্টর কোলোরিস নয়। আপনাকে আগেও বলেছি, আসল কোলোরিস সম্ভবত মারা গেছেন। এই ইতর প্রাণীটি আমাদেরকে খুন করার দায়িত্ব পেয়েছে এই জন্য যে একমাত্র সেই আমাদেরকে চেনে। রূঢ় বাস্তবতা হজম করতে কয়েক সেকেন্ড সময় নিল শাহানা। তারপর আবার লোকটার দিকে ঝুঁকল সে। ডক্টর কোলোরিসকে তোমরা খুন করলে কেন? খুনির মুখ থেকে রক্ত গড়াচ্ছে।
সন্দেহ নেই ফুসফুস জখম হয়েছে, খুন করা হয়নি, দণ্ড দেয়া হয়েছে, ফিসফিস করল সে। একটা হুমকি হয়ে দেখা দিয়েছিল, কাজেই আমাদের বিচারে তাকে সাজা পেতে হয়েছে। ঠিক সেভাবে তোমাদেরকেও সাজা পেতে হবে। তোমার স্পর্ধা তো কম নয়, তীক্ষ্ণ কণ্ঠে বলল রানা। মানুষ খুন করে সেটাকে ন্যায্য বলে চালাবার চেষ্টা করছো? আমাদের নিউ ডেস্টিনির সেটাই নীতি। নিউ ডেস্টিনি? সেটা আবার কি? ফোর্থ এম্পায়ার। তবে সেটা দেখার সুযোগ হবে না, তার আগেই তোমরা মারা যাবে। লোকটার চেহারা আর কণ্ঠস্বরে কোনো ঘৃণা বা বিদ্বেষ নেই, আছে শুধু প্রকৃত পরিস্থিতির সহজ বর্ণনা। খুনির বাচনভঙ্গিতে মৃদু ইউরোপিয়ান টান আছে। চেম্বার, কালো খুলি, এগুলো তাৎপর্য কি? অতীতের একটা বার্তা। এই প্রথম ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা দেখা গেল। দুনিয়ার সবচেয়ে বড় রহস্য, সবচেয়ে গোপন বিষয়। তোমরা কেউ কোনো দিন এর বেশি কিছু জানতে পারবে না। জানো তো বিচারে তোমার যাবজ্জীবন হবে? সামান্য মাথা নাড়ল লোকটা। বিচার হওয়া পর্যন্ত আমি টিকব না। চিকিৎসা দিয়ে তোমাকে সুস্থ করে তোলা হবে। না, তুমি ভুল করছো মিস্টার রানা। এরপর আর আমাকে জেরা করার সুযোগ থাকবে না। মরেও আমি শান্তি পাবো এ কথা জেনে যে তোমরাও খুব শিগগির আমার সঙ্গে যোগ দিচ্ছ। কি ঘটতে যাচ্ছে রানা তা বুঝতে পারার আগেই জিভে ডগা দিয়ে মাড়ি থেকে একটা নকল দাঁত খসিয়ে গিলে ফেলল লোকটা। ওরা শুধু তাকে বড় করে ঢোক গিলতে দেখল। রানা ধারণা করলো নকল দাঁতটা আসলে একটা ক্যাপসুল, তবে ক্যাপসুলটা না ভেঙেই গিলেছে খুনি। ওটা যদি বিষ থাকে, ক্যাপসুল গলে যাওয়ার পর সেই বিষ কাজ শুরু করবে। সায়ানাইড মিস্টার রানা। 60 বছর আগে হারমান গোয়ারিং খেয়েছিলেন। জিনিসটা এখনও সেই আগের মতোই কাজ করে। শেষ কথাটা তার মুখের কাছে কান নামিয়ে এনে শুনতে হলো রানাকে। হঠাৎ খুনির চোখ দুটো স্থির আর দৃষ্টিহীন হয়ে গেল। মারা গেল? ফিসফিস করল শাহানা। এরই মধ্যে বোধহয় ভূত হয়ে গেছে, ঠান্ডা সুরে বলল রানা। হায় কপাল! নির্লিপ্ত ভঙ্গিতে কাজ ঝাঁকালো মুরল্যান্ড। এ দুঃখ রাখি কোথায় যে তার অঙ্গ প্রত্যঙ্গ শকুনকে দান করতে পারলাম না। হাঁ করে রানার দিকে তাকিয়ে আছে শাহানা। আপনি আসলে কে বলুন তো? চোখ তুলে তাকালো রানা। হঠাৎ এরকম একটা প্রশ্ন? কারণ আছে, আপনার আচরণ স্বাভাবিক নয়। মানে? আপনি জানতেন, শান্ত গলায় বলল শাহানা। কেউ লক্ষ্য না করলেও আমি করেছি। ওকে দেওয়া পিস্তল থেকে আপনি বুলেট সরিয়ে নিয়েছিলেন। আমাদের 3 জনকেই খুন করতো লোকটা, বিড়বিড় করে বলল ওয়ালডেন। আপনি তাকে সন্দেহ করলেন কিভাবে? ঠিক সন্দেহ নয়, আন্দাজ, জবাব দিল রানা। খুব বেশি হিসেবি আর ঠান্ডা লাগছিল লোকটাকে আমার। জাল ডক্টর কোলোরিজের আচরণ দেখে আমার মনে হয়নি তার জীবন কোনো রকম ঝুঁকির মধ্যে পড়ছে। পাশেই কিচেনে টেলিফোন বেজে উঠল। সেদিকে ছুটল ওয়ালডেন। 1.5 মিনিট পর ফিরে এলো আবার। শেরিফ রেগান, রিপোর্ট করলো সে। ডক্টর শাহানার হোটেলে একটা বন্দুকযুদ্ধে শেরিফের 2 জন ডেপুটি মারাত্মকভাবে আহত হয়েছে। সশস্ত্র প্রতিপক্ষের পরিচয় জানা যায়নি, গুলি খেয়ে মারা গেছে সে। গম্ভীর হলো রানা। এখন কি আমার বেরিয়ে আসাটা নিরাপদ? নিচু গলায় জানতে চাইল আমান্ডা ওয়ালডেন। কিচেনের দোরগোড়া থেকে উকি দিচ্ছে সে। তুষারের ওপর পড়ে থাকা লাশটাকে পরিষ্কার দেখতে পাচ্ছে। তার দিকে হেঁটে এলো রানা, একটা হাত ধরে ফেলল। সম্পূর্ণ নিরাপদ। ওয়ালডেন এক হাতে স্ত্রীকে জড়ালো। বাচ্চারা কেমন আছে? তারা তো সেই কখন থেকে ঘুমিয়ে কাদা। ছাদ ভেঙে পড়ায় টানেলে ঢোকার পথ চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে, স্ত্রীকে বলল ওয়ালডেন। মাইনিং ব্যবসাটা এবার বোধহয় ছাড়তেই হলো। এ নিয়ে আমার কোনো দুর্ভাবনা নেই, বলল আমান্ডা, হাসিটা বড় হচ্ছে মুখে। তুমি রীতিমতো ধনী মানুষ ম্যাক ওয়ালডেন। এবার আমাদের লাইফস্টাইল বদল করার সময় হয়েছে। এমনিতেও এর বিকল্প নেই, পরামর্শ দিল রানা। সাইরেনের আওয়াজ শুনে বুঝতে পারলো বাড়ির সামনের রাস্তায় শেরিফের গাড়ি আর অ্যাম্বুলেন্স পৌঁছলো। এই খুনিদের পরিচয় আর উদ্দেশ্য না জানা পর্যন্ত টেলুরের ছেড়ে অন্য কোথাও লুকিয়ে থাকতে হবে আপনাদেরকে। সামনের দিকে তাকালো আমান্ডা, তবে দৃষ্টি যেন বহু দূরে কোথাও চলে গেছে। ছোট্ট একটা হোটেল, পাম গাছের শাড়ি দিয়ে ঘেরা, মনে পড়ে কাবোসান লুকাসের সৈকতে? মাথা ঝাঁকালো ওয়ালডেন। ঠিক আছে, চলো তাহলে ওখানেই যাই। রানার বাহু স্পর্শ করলো শাহানা। ঘাড় ফিরিয়ে মৃদু হাসলো রানা। বলতে পারেন আমি কোথায় লুকাবো? নরম গলায় জিজ্ঞেস করলো শাহানা। আমি আমার একাডেমিক ক্যারিয়ার স্রেফ ঝেড়ে ফেলে দিতে পারি না। ভার্সিটির বিশেষ একটা জায়গায় পৌঁছতে প্রচণ্ড খাটতে হয়েছে আমাকে।
ক্লাসরুম বা রিসার্চ ল্যাবে ফিরে গেলে 2 পয়সাও দাম থাকবে না আপনার জীবনের, বলল রানা। যতক্ষণ না আমরা জানতে পারছি ওরা আসলে কারা, কি চায়। কিন্তু আমি প্রাচীন ভাষা সম্পর্কে একজন বিশেষজ্ঞ, আর আপনি নুমার সম্ভবত একজন বিজ্ঞানী। ধাওয়া করে খুনি ধরা তো আমাদের কাজ নয়। না, আমি বিজ্ঞানী নই, বলল রানা। নুমায় আমার পদটিকে স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর বলা হলেও এটা একটা অনারারি পদ। মাঝে মাঝে প্রয়োজনে ওরা আমাকে ডাকে ওদের বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করতে। দেশ, জাতীয়তা? দেশীয় পরিচয় বাংলাদেশি, জাতিতে বাঙালি। আপনি? এদেশেই আমার জন্ম, কাজেই আমি আমেরিকান, বলল শাহানা। আমার বাবা সাজিদ চৌধুরী বাংলাদেশি হলেও মা শ্বেতাঙ্গ আমেরিকান। ডিভোর্স হয়ে যাবার পর দুজনেই মারা গেছেন। সত্যি দুঃখিত, বলে মুহূর্তের জন্য শাহানার কবজিটা একবার স্পর্শ করল রানা। অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছে খুনিদের ধাওয়া করা আপনার কাজের মধ্যেই পড়ে। কোনো ধারণা আছে ব্যাপারটা আসলে কি? মাথা নাড়ল রানা। জটিল কোনো ষড়যন্ত্র কিংবা কোনো ম্যাকিয়াভেলিয়ান চক্রান্ত এ ধরনের খুন খারাপিকে ছাড়িয়ে আরও বিকট চেহারা নিতে পারে। প্রাচীন লিপি আর কালো খলিটার গভীর তাৎপর্য আছে, এটা বোঝার জন্য সাইকিক গিফট থাকার দরকার নেই। শেরিফ রেগানকে আসতে দেখে রিপোর্ট করার জন্য তার দিকে এগিয়ে গেল মুরল্যান্ড। ওদেরকে পাশ কাটিয়ে ফাঁকা একটা জায়গায় হেঁটে এসে রাতের নির্মেঘ আকাশের দিকে তাকালো রানা। ওয়ালডেনের বাড়িটা 10,000 ফুট উপরে হওয়ায় আলোকিত কার্পেটের মতো ঝুলে থাকা ছায়াপথটাকে অসম্ভব উজ্জ্বল দেখাচ্ছে। ও ভাবল, কি চাইছে শয়তানগুলো? তাদের নিউ ডেস্টিনির মানে কি? ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিল রানা। কাল সকালের প্রথম কাজ কালো অবসিডিয়ান খলিটা সংগ্রহ করার জন্য মাইনে ঢুকবেও। বুবি ট্র্যাপ বিস্ফোরিত হওয়ায় টানেলের ছাদ ধসে পড়েছে, কাজেই বাকানির মাইনের ভেতর দিয়ে প্রথমে যে পথ অনুসরণ করেছিল রানা সেটা ধরেই রওনা হলো ওদের দলটা। দলের নেতৃত্ব দিচ্ছে রানা, সঙ্গে রয়েছে মুরল্যান্ড, ওয়ালডেন, শেরিফ রেগান আর তার নতুন এক ডেপুটি। রানার ডিরেকশনাল কম্পিউটারের সহায়তা নিয়ে দলটা খুব তাড়াতাড়ি পানি ভর্তি একটা শাফটে পৌঁছে গেল। এটার নিচের টানেলটায় প্যারাডাইস মাইনের দিকে চলে গেছে। ওয়ালডেন তার 3 পরিচিত লোককে নিয়ে এসেছে, ডাইভিং ইকুইপমেন্ট বহন করছে তারা। রানা আর মুরল্যান্ড কাপড় চোপড় খুলে একটা ব্যাগে ভরল, পরে নিল ভলকানাইজড রাবার ড্রাই স্যুট, হুড, গ্লাভ আর ট্র্যাকশন বুট। মুরল্যান্ডের বাঁ হাতে স্ট্র্যাপ দিয়ে বাঁধা একটা ডিকম্প্রেশন কম্পিউটার রয়েছে। দুজনেই ওরা মার্ক 2 ফুল ফেস মাস্ক পরল, সঙ্গে বিল্ট ইন আন্ডার ওয়াটার কমিউনিকেশন সিস্টেম। আমার কথা শুনতে পাচ্ছ? বন্ধুকে জিজ্ঞেস করলো রানা। যেন আমার মাথার ভেতর রয়েছে তুমি। ব্যাকপ্যাকের সঙ্গে স্ট্র্যাপ দিয়ে আটকানো একজোড়া করে এয়ার ট্যাঙ্ক নিয়েছে ওরা, সঙ্গে আরও আছে একটা করে রিজার্ভ ট্যাঙ্ক। সব মিলিয়ে 10টা এয়ার ট্যাঙ্ক। বাকি 4টে ওয়ালডেন আর তার লোকেরা মুরল্যান্ডের কম্পিউটার নির্ধারিত গভীরতায় নামিয়ে দেবে ডিকম্প্রেশনের জন্য থামার সময়। ওদের দুজনের সঙ্গে ডাইভ নাইফ ছাড়া আর কোনো অস্ত্র নেই। যাওয়া যায় কি বলো? জিজ্ঞেস করলো রানা। আছি তোমার পেছনে, জবাব দিল মুরল্যান্ড। শাফটের ভেতর পানির সার্ফেসে ডাইভ লাইটের আলো ফেললো রানা। কিনারা থেকে 5 ফুট নিচে ঝপাত করে নেমে এলো ও। ডুব দিয়ে পা ছুড়ল, দ্রুত নেমে যাচ্ছে নিচে। একটু পরেই আবার বিস্ফোরিত হলো পানির সার্ফেস। রানাকে অনুসরণ করছে মুরল্যান্ড। শাফটের তলায় গ্যালারিতে পৌঁছলো ওরা। দেখতে পাচ্ছে ওরক্রাফট ট্র্যাক ওদের দিকে উঠে আসছে। ডেপথ গজ চেক করলো রানা। দৃষ্টিসীমা 186 ফুট। মুরল্যান্ডের জন্য অপেক্ষা করছে ও। এখান থেকে কত দূর? পাশে এসে জানতে চাইল মুরল্যান্ড। 90 থেকে 100 গজ, হাত তুলে দেখালো রানা। এই তো টানেলটা যেখানে বাঁক নিয়েছে। কয়েক মিনিট পর বাঁকটা ঘুরছে, হঠাৎ হাত উঁচু করে মুরল্যান্ডকে বাধা দিল রানা। আলো নেভাও, নির্দেশ দিল তাগাদার সুরে। নিজের আলো আগেই নিভিয়ে ফেলেছে। আলো নিভিয়ে অন্ধকারে তাকালো মুরল্যান্ড। সামনে একটা নিস্তেজ আভা দেখা যাচ্ছে পানির ভেতর। সম্ভবত পোচার রয়েছে ওদিকে।